আচ্ছা, নমস্কার। আমরা আজ মিলিত হয়েছি জাতীয় বিজ্ঞান দিবসের উদযাপনে। আপনারা সবাই জানেন যে জাতীয় বিজ্ঞান দিবস 28শে ফেব্রুয়ারি। আমরা ইচ্ছে করে আরেকটু সুবিধাজনক সময় রবিবার দিন সন্ধ্যাবেলা এই অনলাইন মিটিংটা রেখেছি। আসলে বিগত কয়েক বছর ধরে কোভিড মহামারীর প্রকোপে আমরা অনলাইনেই করতে বাধ্য হয়েছিলাম, কিন্তু সেখানে সেই বাধ্যবাধকতা থেকে একটা জিনিস দেখা গেল যে আমরা অনেক বেশি লোকের কাছে পৌঁছতেও পারছি এভাবে। তাই এই বছর আমরা আবার যদিও অফলাইনে এই জাতীয় বিজ্ঞান দিবস উদযাপনটা করেছি 28 তারিখ স্কটিশ চার্চে একটা অনুষ্ঠানের মাধ্যমে, তবুও আমরা মনে করেছিলাম যে এই যে অনলাইনে আমরা অনেক বেশি লোকের সাথে মিলিত হতে পারি সেটাকে আমরা জানিয়ে রাখবো। তা সেই উদ্দেশ্যে আজকে আমাদের মিলিত হওয়া। আর আজকে আমাদের যিনি বক্তা তাকে আমরা আপনাদের সবার সাথে পরিচিত করিয়ে দেবো, তবে সেই দায়িত্বটা চিন্ময়দার মানে চিন্ময় ঘোষের। তাহলে আমি এখন চিন্ময়দাকে বলছি যে আপনি একটুখানি দয়া করে শুভদীপদের যে পরিচিতি সেটা সবাইকে একটু দিয়ে দিন। নমস্কার, আমি ডক্টর দেকে প্রথমে স্বাগত জানাই। ডক্টর দের পরিচয় আমি যথাসময় করব ওনার বক্তব্য শুরু হওয়ার ঠিক আগে, কিন্তু তার আগে আমাদের দুটো ছোট্ট ছোট্ট কাজ আছে। একটা কিছুটা আনন্দ বলে নিয়েছে, কিন্তু প্রথাগতভাবে আনন্দকে আমি বলবো যে সকলকে স্বাগত জানাতে ওয়েলকাম অ্যাড্রেসের মাধ্যমে, এবং তারপরে ডক্টর ভূপতি চক্রবর্তী আইআইপিটি সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন দেবেন, আইআইপিটির কাজকর্ম সম্পর্কে খুব সংক্ষেপে। এই দুটো করে তারপরে আমরা ডক্টর দের পরিচয় এবং ওনার বক্তব্য শুনবো। তো তাই আমি আরেকবার আনন্দকে আসতে বলছি। আমাদের প্রেসিডেন্ট প্রফেসর সমিত কুমার রায় উনি জয়েন করতে পারছেন না, বা উনি যদি জয়েন করতে পারেন তাহলে ওনাকে আমরা সেই সময় সুযোগ দেবো কিছু বলার। কিন্তু আমাদের এই অনুষ্ঠান শুরু করার জন্য আমরা আনন্দকে অনুরোধ করছি যে প্রথাগতভাবে শুভদীপকে এবং সমস্ত যে দর্শক মন্ডলী তাদেরকে ধন্যবাদ চিন্ময়দা। আসলে এটা যেহেতু আমার করার কথা ছিল না, আজকেই আমার করতে বলা হয়েছে, সেহেতু আনুষ্ঠানিক দিকটা আমার ঠিক ভালো করে জানা নেই। কিন্তু হ্যাঁ, এটা তো নিশ্চয়ই যেটা সবাইকে স্বাগত জানানোটা তো উচিত বটেই। তাই আমি আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে আমাদের আজকের বক্তাকে তো স্বাগত জানাচ্ছি বটেই। শুভদীপ বাবু যা বলবেন সেটা তো আপনারা শুনবেন নিশ্চয়ই মন দিয়ে, কিন্তু তার আগে যে আনুষ্ঠানিক কাজগুলো আছে সেগুলো আমাদের করে নেওয়া দরকার। আর আমাদের এই যে আইআইপিটি RC15 মানে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিক্স টিচার্স, এই অধ্যায়টা যে RC15 যে চ্যাপ্টারটা, তার কার্যকলাপ কিছুটা এবং আইআইপিটির কার্যকলাপ কিছুটা, এটা বলার জন্য আমি ভূপতিদাকে এবার একটু অনুরোধ জানাচ্ছি। ভূপতিদা কি আছেন? স্যার জয়েন করছেন আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি এখনো জয়েন করেননি। আচ্ছা, তো যতক্ষণ ভূপতি জয়েন না করছে সবাইকে জানিয়ে রাখি যে আমাদের 28শে ফেব্রুয়ারি অনেকদিন বাদে, মানে বছর কয়েক বাদে আমরা কিন্তু অফলাইনে করতে পারলাম ওই ন্যাশনাল সায়েন্স ডের দিনেই, এবং এর জন্য আমরা স্কটিশ চার্চ কলেজের অথরিটিকে কৃতজ্ঞতা জানাবো, কারণ তাদের সঙ্গে কোলাবোরেট করে আমরা তাদেরই প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানটা করেছিলাম। এবং তার সঙ্গে যেটা আনন্দ বলল যে আমরা যে গত 4 বছর ধরে অনলাইনে করতে বাধ্য হয়েছি, কিন্তু তার যে সুবিধাগুলো আমরা পেয়েছি সেটা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। সেই জন্য আমরা অনলাইনটাও রেখেছি, এবং অনলাইনটা একটা সুবিধাজনক সময়, অর্থাৎ 28শে ফেব্রুয়ারির কাছাকাছি যে রবিবার, সেই রবিবারের সন্ধ্যেবেলা যাতে সবাইকে আমরা পেতে পারি সেই জন্য রেখেছি। তো 28শে ফেব্রুয়ারি অনুষ্ঠানটা যথাযথ মর্যাদার মাধ্যমে পালন করা হয়েছে। আর তারপরে আজকে আমরা এই বিশেষ টক ডক্টর শুভদীপদের আয়োজন করেছি, কিন্তু এখন আমরা অপেক্ষা করছি ডক্টর ভূপতি চক্রবর্তী আইআইপিটি সম্পর্কে এবং আইআইপিটি RC15 সম্পর্কে আমাদের ওয়াকিবহাল করবেন।
স্যারের মনে হচ্ছে কিছু নেটওয়ার্ক ইস্যুস হয়েছে, এখনো জয়েন করেননি। আমি আরেকবার একটু ফোন করে নিচ্ছি। জয়েন করবেন বললেন তো। ডক্টর ভূপতি চক্রবর্তীর ইন্ট্রোডাকশনের আগে তাহলে যতক্ষণ না উনি জয়েন করছেন ওনার সম্পর্কে একটু বলে নেওয়া দরকার। উনি আইআইপিটির একদা সারা ভারতবর্ষের সর্বভারতীয় সম্পাদক ছিলেন, সেক্রেটারি ছিলেন, এবং 2টো টার্ম ওই পদে উনি কাজ করেছেন, এবং সেই সময় আইআইপিটির প্রভূত উন্নতি হয়েছে। এছাড়া ওনার সম্বন্ধে উল্লেখযোগ্য হলো যে উনি সিটি কলেজে অধ্যাপনা করতেন পদার্থবিদ্যা বিভাগে, এবং সেই বিভাগীয় প্রধানও উনি ছিলেন। এবং উনি জনপ্রিয় বিজ্ঞান নিয়ে প্রচুর কাজ করেন, প্রচুর লেখেন উনি জনপ্রিয় বিজ্ঞান বিভিন্ন পত্রপত্রিকায়। এবং এ বিষয়ে উল্লেখযোগ্য হলো যে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ ওনাকে একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করেছে। সেই ডক্টর ভূপতি চক্রবর্তীর জন্য আমরা অপেক্ষা করছি যে উনি আইআইপিটি সম্পর্কে আমাদের ইন্ট্রোডাকশনটা দেবেন, কারণ উনি, আমরা সকলেই সদস্য, কিন্তু উনি খুব যোগ্য সদস্য এই জন্যে যে উনি দীর্ঘদিন ধরে আইআইপিটির সঙ্গে আছেন এবং দীর্ঘ সময় ধরে এর বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত। আচ্ছা, স্যার জয়েন করে গেছেন। নমস্কার ভূপতিদা। ডক্টর চক্রবর্তী, আপনার ইন্ট্রোডাকশনটা আমরা দিয়ে দিয়েছি, আপনি আইআইপিটি এবং RC15 সম্পর্কে বলুন। Am I audible? হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ 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 শোনা যাচ্ছে? হ্যাঁ 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 এটা কি মানে আমার বলা পালা? হ্যাঁ 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 আচ্ছা, মানে সরি, ভেরি সরি, আমি তো কাজে আটকে গেছিলাম। মানে বাংলায় হচ্ছে না ইংরেজিতে হচ্ছে? আমরা বাংলাতেই বলবো কিছু বাংলায় না ইংরেজি? বাংলাতেই বলা হচ্ছে। আচ্ছা, নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সকলের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি আমার একটু দেরি হয়ে যাওয়ার জন্য, আমি খুবই লজ্জিত। আমরা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিক্স টিচার্স এর রিজিয়নাল কাউন্সিল 15 এখানে তার সদস্যরা সমবেত হয়েছি, এবং বিগত কয়েক বছর ধরে আমরা এই ধরনের একটা অনুষ্ঠান জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে করে আসছি। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিক্স টিচার্স আপনারা সকলেই জানেন যে সর্বভারতীয় শিক্ষকদের, পদার্থবিদ্যা শিক্ষকদের সংগঠন, যেখানে মূলত আমরা পদার্থবিদ্যা শিক্ষার উন্নততর মান এবং সেটা কি করে ছাত্র শিক্ষক সকলের মধ্যে তুলে আনা যায় উন্নততর মানের ব্যাপারটা, এই বিষয়ে আমরা চর্চা করি। আমাদের 40 বছরের পুরনো এই সংগঠনে অনেকগুলো রিজিয়নাল কাউন্সিল আছে, আমরা এখানে রিজিয়নাল কাউন্সিল 15 হিসেবে কাজ করি। খুব গুরুত্বপূর্ণ কথা যেটা আমি বলবো যে আমাদের কতগুলো কাজ আছে আইআইপিটি, তার কতগুলো হচ্ছে সর্বভারতীয় সংগঠনে সর্বভারতীয় স্তরে কাজ, আর কতগুলো আপনি বলতে পারেন যে রিজিয়নাল লেভেলের বা আঞ্চলিক স্তরের কাজ। আমাদের এই RC15 সমস্ত কাজেই যথেষ্ট এগিয়ে আসে। যেমন আমি দু একটা উদাহরণ দেব, যেমন আজকে যেসব অলিম্পিয়াডে ফার্স্ট লেভেল পরীক্ষাগুলো হয় সেগুলো আমরা আর সমস্ত রিজিয়নাল কাউন্সিলের মতো আমরাও পার্টিসিপেট করি। আবার ধরুন আমাদের নিজস্ব কিছু প্রোগ্রাম আছে, যেমন সি.কে মজুমদার মেমোরিয়াল সামার ওয়ার্কশপ, আমাদের সেই প্রোগ্রামটা আমরা আন্ডার গ্রাজুয়েট ছাত্রদের আনি, এ সম্পর্কে অনেক বলা হয়, আমি আর কিছু বলছি না। আর এছাড়া মেদিনীপুর কলেজ কর্তৃপক্ষ এবং আইআইপিটি সহযোগিতায় গড়ে উঠেছে আইআইপিটি মেদিনীপুর কলেজ সেন্টার ফর সায়েন্টিফিক কালচার। সেখানে ছাত্ররা বিগত 30 বছরেরও বেশি সময় ধরে একটা ওপেন ল্যাবরেটরিতে নানা ধরনের কাজ করছে, নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে ছাত্রদের হ্যান্ডস অন ফিজিক্স নিয়ে। এখন আমাদের ডক্টর সুভাষচন্দ্র সামন্ত ওই ইউনিটটার প্রাণ পুরুষ, তিনি এখন এটা অন্যান্য বিষয়ের উপরে, শুধু বিজ্ঞান, সাধারণভাবে বিজ্ঞান বিষয়ের দিকে এটা ছড়িয়ে দিয়েছেন, শুধু ফিজিক্সের সীমাবদ্ধ নেই। এছাড়া আমরা বিভিন্ন স্কুলে এবং কলেজে ছোট ছোট কিছু ওয়ার্কশপ করছি। ছোট মানে সময়ের দিক থেকে ছোট, গুরুত্বের দিক থেকে ছোট নয়। যেমন আমরা খুব সম্প্রতি ডিসেম্বর মাসে আমরা এটা অপেক্ষাকৃত বড় একটা
ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজের সাহায্যে আমরা করেছি। আমরা এখানে স্কুলে করেছি হাদিপুরে, আমরা এছাড়া আরেকটি স্কুলে অল্প একটু ছোট একটা প্রোগ্রাম করেছি, সেখানে একটা বড় প্রোগ্রাম করার কথা আছে। এটা হচ্ছে লেক টাউনের গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুল, গার্লস স্কুল। আমি যেটা বলতে চাইবো সকলের কাছে, আমার বক্তব্য আজকে দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। আমি যেটা খুব বিনীতভাবে সকলের কাছে বলবো, আমাদের সদস্যরা বা উৎসাহী ফিজিক্সের শিক্ষকদের সকলের কাছে বলবো যে আমরা আমাদের এই প্ল্যাটফর্মে কাজ করার মতো অনেক মানুষ আছেন এবং তারা আমরা যাকে বলি ভলান্টারি সার্ভিস, স্বেচ্ছাশ্রম দিয়ে কাজ করেন। এবং আমাদের খুবই একটা আনন্দের বিষয়, আমরা অনেক শিক্ষককে মানে নবীন শিক্ষক, প্রবীণ শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষক সকলকে আমরা পাই। এই কাজের ধারাটা আমরা যদি বজায় রাখতে পারি এবং নতুন নতুন কাজ যদি আমরা তুলে আনতে পারি তাহলে ভালো হয়। কেননা এটার বলার অপেক্ষা রাখে না। এখন ফিজিক্স এবং কিছু মৌলিক বিজ্ঞান শিক্ষার ব্যাপারটা বিশেষ করে হায়ার সেকেন্ডারি এবং তারপরে আন্ডারগ্রাজুয়েট লেভেলে খুব নানা ধরনের সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি বলবো হয়তো একটু শক্ত শব্দ, কিন্তু সংকট কথার বোধহয় আমাদের মেনে নিলে ভালো হয়। তাই এটা আমরা যাতে ভালো করে সেই জায়গাটাকে উত্তরণ হতে পারে তার জন্য আমরা আমাদের সাধ্যমতো প্রয়াস দিচ্ছি, কিন্তু এটা বোধহয় আমাদের ভবিষ্যতে চালিয়ে যেতে হবে। আমি আজকের বক্তা ডক্টর শুভদীপ দেকে বিশেষ ধন্যবাদ দেবো এই জন্য যে তিনি আমাদের এই আমন্ত্রণে রাজি হয়েছেন এই টকটা দেওয়ার জন্য, এবং তিনি একটা অত্যন্ত ইন্টারেস্টিং বিষয় বেছে নিয়েছেন আজকের বক্তব্যের শিরোনাম হিসেবে। আমি নিশ্চিত সকলে সেই বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন এবং আমি ডক্টর দেকে আন্তরিকভাবে অনুরোধ করব যে আপনি শুরু করুন, কারণ আমার আর খুব বলার নেই। আমি আপাতত এখানে ধন্যবাদ, নমস্কার। থ্যাংক ইউ ডক্টর চিন্ময়, আপনি যদি একটুখানি আমাদের আজকের স্পিকার। Now it is time to officially introduce Dr. Shubhadeep De, and I feel privileged to do this pleasant task. I shall be doing it in English because it's a little convenient. As you know, he is Associate Professor, Scientist F, and Principal Investigator at Precision and Quantum Measurement Lab of Inter-University Center for Astronomy and Astrophysics. And he is the visiting faculty, Center for Quantum Engineering and Research and Education at PCG Crest, Kolkata. He has many feathers in his cap. I'm sorry for the sore throat. So I'll skip some of them. His expertise are in the areas of atomic physics, optics, laser cooling, trapping, ultra-cold degenerate gas, time and frequency metrology, quantum metrology. And the remarkable feathers are, he is a CSIR Young Scientist Awardee in physics, physical science in the year 2015, and Young Researcher Award in ADMET. ADMET stands for Adsorption, Distribution, Metabolism, Excretion, and Toxicity. So we have a very eminent person among us in the form of Dr. Shubhadeep De to deliver this lecture on accurate timekeeping and its necessity. He will be taking us through the journey of evolution of measurement of time and many other interesting things. So we are looking forward to hear from you, Dr. De. And I'm sorry that because of my sore throat, there was interruption in introducing you, but I hope you won't mind. So now the floor is yours. সকলকে শুভ সন্ধ্যা জানাই আমার তরফ থেকে। চিন্ময় বাবুকে অনেক ধন্যবাদ আমাকে ইন্ট্রোডিউস করানোর জন্য। এবং প্রথমেই আমি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিক্স টিচার্স এর সমস্ত সদস্যবৃন্দকে আমার ধন্যবাদ জানাই যে আমাকে অ্যাকচুয়ালি একটা সুযোগ দেওয়ার জন্য এই প্ল্যাটফর্মে আমি আজকে বলতে পারছি। এটা অ্যাকচুয়ালি আমি আমার তরফ থেকে বলতে পারি যে এটা একটা খুবই ভালো জিনিস, কারণ এর আগে আমি এরকম বাংলায় কোনোদিন বক্তব্য রাখিনি। সো দেখা যাক আমি কতদূর
বাংলাতে ঠিক করে বিজ্ঞান আলোচনা করতে পারি, এটা আমার কাছেও একটা সর্ট অফ এক্সপেরিমেন্ট। তো আমার আজকের বক্তব্যের যে মেন জিনিসটা আমি বেসিক্যালি তুলে ধরতে চাই, আমি খুব খুব ডিপ বিজ্ঞানের মধ্যে যাব না, কারণ আমি আশা করছি যে এখানে অনেক ছাত্ররা আছে যারা মেবি ব্যাচেলার্স লেভেলে আর মেবি মাস্টার্স লেভেলে, আমি ঠিক মতো জানি না, বাট সামহাউ লাইক অন দোজ স্ট্যান্ডার্ডস। তো আমি খুব 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 গভীর বিজ্ঞানের দিকে না গিয়ে আমি একটা সাধারণ একটা জেনারেল টপিক নিয়েছি, যে ঘড়ি এবং তার উপকারিতা বেসিক্যালি। তো কেন হঠাৎ এত এত অ্যাকিউরেট ঘড়ির প্রয়োজন কেন? ঘড়ি তো আমরা সবাই ব্যবহার করি প্রতিদিনের নিত্যদিনে, কিন্তু হঠাৎ করে এত অ্যাটমিক ক্লক বা এত ঘড়ি কেন প্রয়োজন, সেটা অনেক সময়তেই হয়তো ছাত্রাবস্থায় জানাটা সম্ভব নয়। অ্যাটলিস্ট আমিও জানতাম না, আমি জানি না কতজন ছাত্র এটা নিয়ে ওয়াকিবহাল, বাট সেটাই আমি শর্ট অফ তুলে ধরার চেষ্টা করব যে কেন হঠাৎ এত অ্যাকিউরেট ঘড়ির প্রয়োজন আমাদের ইভেন সাধারণ লাইফে, রেগুলার ডেইলি লাইফে। তো সেই দিয়ে আমি আমার বক্তব্যটা শুরু করি। আর সকল স্টুডেন্টকে বা যে কোনো পার্টিসিপেন্টকে আমার বলা রইল যে যদি কোনো জায়গায় কোনো কোশ্চেন আসে, সেই জায়গাতেই আমাকে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারেন, আমার তাতে কোনো অসুবিধা নেই। ব্যাপারটা হয়তো পরের ব্যাপারটা ক্লিয়ার হবে যদি সেই ব্যাপারটা ঠিক মতন জানা যায়। তো একদম শেষে যে কোশ্চেন করতে হবে বা কোনো কিছু বোঝার অসুবিধা হলে আপনি যে কোনো সময় আমাকে থামিয়ে জিজ্ঞাসা করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। মেন উদ্দেশ্যটাই হচ্ছে যাতে অ্যাটলিস্ট একটা টেক হোম মেসেজ সবাই নিয়ে যায় যে কেন ঘড়ির প্রয়োজন, সেটাতেই আমার মনে হয় অ্যাটলিস্ট আমার টকটা দেওয়ার সার্থকতা থাকবে। ওকে, তো এখানে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা দেখছেন সেটা বেসিক্যালি আমাদের আইইউকার একটা পার্টের ছবি, যেটাকে আমরা কুন্ড এরিয়া বলি। তো এটার কোন রকম বিশেষত্ব নেই এই টকের সাথে, বাট জাস্ট আমি আই ইনস্টিটিউটে, সেই জন্য আমার এই ছবিটা ব্যাকগ্রাউন্ডে আছে। বাট আমি বক্তব্য রাখবো আজকে ঘড়ি এবং তার বেসিক্যালি উপকারিতা নিয়ে, যে অ্যাটলিস্ট একটা অ্যাপ্লিকেশন আমি বলার চেষ্টা করবো, অত সমস্ত অ্যাপ্লিকেশন বলা সম্ভব নয়। ওকে, তো স্টার্ট করি। আমি একটু একটা স্টেপ ব্যাকে গিয়ে স্টার্ট করি। ঘড়ি বেসিক্যালি কি করে? ঘড়ি বেসিক্যালি সময় নির্ধারণ করে। হ্যাঁ, মানে খুব খুব যত অ্যাকিউরেট ঘড়ি হবে তত অ্যাকিউরেট সময় নির্ধারণ করা যাবে। বাট তার আগে দেখে নেওয়া যাক যে আমাদের 7টা বেস ইউনিট কি কি আছে। ছাত্রদের জন্য এটা একটু সুবিধা হবে। 7টা বেসিক ইউনিট হচ্ছে সময়, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, মাস, luminous intensity, temperature, length and electric current. এদের ইউনিট কি? ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ ইউনিটে সময়ের ইউনিট, টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড, মোল হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের ইউনিট, মাসের ইউনিট কিলোগ্রাম, লুমিনিসাস ইন্টেন্সিটির ইউনিট হচ্ছে ফ্লাক্স, আর টেম্পারেচারের ইউনিট হচ্ছে কেলভিন, লেন্থের ইউনিট হচ্ছে মিটার, আর ইলেকট্রিক কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। তার নিচে দেখুন এখানে প্রত্যেকটা জায়গায় একটা করে নাম্বার দেওয়া আছে, 10⁻⁻18 টাইমের নিচে, মোলের নিচে হচ্ছে 10⁻⁻17 অ্যান্ড সো অন। আমি অত সবকটা পড়ছি না। তো এই নাম্বারটার মানে হচ্ছে যে কত অ্যাকিউরেটলি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে এই জিনিসগুলোকে মাপা যায়। আর এটা হচ্ছে ফ্র্যাকশনাল অ্যাকিউরেসি, মানে ধরুন সময় যদি ধরি, যেটা হচ্ছে ডেল্টা টি ডিভাইডেড বাই টি, অর ইন বেটার সেন্স ডেল্টা নিউ ডিভাইডেড বাই নিউ। টি হচ্ছে টাইম আর নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি। অ্যাকচুয়ালি যখন আমরা সময় কোনো যখন যন্ত্র দিয়ে সময় মাপি, যেটা বেসিক্যালি ঘড়ি, সে অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি মাপে, সময় মাপে না। ফ্রিকোয়েন্সি থেকে সময়টাকে ডিরাইভ করা হয়। ফ্রিকোয়েন্সি হচ্ছে ফান্ডামেন্টালি যেটা মাপা যায়, সময় কখনো মাপা যায়। তো এই ডেল্টা নিউ বাই নিউ হচ্ছে 10⁻⁻18 লেভেলে, বেস্ট 10⁻⁻18 লেভেলে পৃথিবীতে মাপা যায়। তার মানে হচ্ছে, যদি আমি সোজা বাংলায় বলি, ধরুন যদি একটা ঘড়ি আছে যেটা 300 বিলিয়ন ইয়ার্স, আমাদের ইউনিভার্সের টাইম মানে লাইফ টাইম হচ্ছে সোফার সিন্স ইটস বার্থ ইজ 13.8 বিলিয়ন ইয়ার্স। তো ধরে নিন একটা ঘড়ি আছে যেটা 300 বিলিয়ন ইয়ার ধরে চলছে, তাহলে সে 1 সেকেন্ড সময়ের এদিক ওদিক হবে। তো এটা হচ্ছে এতই অ্যাকিউরেট, ঘড়ি সময় এতই অ্যাকিউরেটলি মাপা যায়। আপনি যদি বাকি সমস্ত 6টা ইউনিটের সাথে কম্পেয়ার করেন, তাহলে দেখুন বাকি প্রত্যেকটার থেকে সময় সব থেকে বেশি অ্যাকিউরেটলি মাপা যায়। বাকি সবাইকার ফ্র্যাকশনাল অ্যাকিউরেসি অনেক অনেক কম সময় মাপার থেকে।
তো নাও তাহলে সাধারণভাবে কোশ্চেন আসছে যে হঠাৎ এত অ্যাকিউরেটলি সময় মাপার প্রয়োজন কেন পড়ল? কারণ আমরা তো যখন এই ধরুন কোনো একটা কনফারেন্স মিটিং এটসেট্রা যখন শুরু করি, এত অ্যাকিউরেটলি তো আমরা শুরু করি না, সুতরাং আমাদের ডেইলি লাইফে কি এত অ্যাকিউরেটলি সময়ের দরকার আছে? তো আমার বক্তব্যের মেন বিষয়বস্তুটাই আজকে সেটাই হবে যে কিভাবে এত অ্যাকিউরেটলি সময় মাপা যায়, একটা সাধারণ আইডিয়া দেয়া, আর কেন এত অ্যাকিউরেটলি সময় মাপার প্রয়োজন হলো। ওকে, একটু পিছনে গিয়ে দেখে নেওয়া যাক যে কিভাবে আমাদের হিস্ট্রিতে সময় মাপা শুরু হয়েছিল। সময় মাপার প্রথম উদ্দেশ্যটাই ছিল, যেটা মানব জাতির মধ্যে, যে এটা কবে থেকে শুরু হয়েছিল এক্স্যাক্টলি কেউ জানে না, বাট মোটামুটি ধরে নেওয়া হয় বেশ কয়েক 700-800 বছরের হিস্ট্রি জানা যায়। হয়তো তার আগে থেকেই সময় মাপার একটা চল ছিল, বাট সেটা অন্তত হিস্ট্রিতে জানা যায়নি। বাট 700-800 বছর আগেই কেন সময় মাপার হঠাৎ প্রয়োজন হয়ে পড়লো? প্রয়োজন ছিল হচ্ছে বিভিন্ন ধরনের মনেস্ট্রি বা ধরুন যার যেরকম রিলিজিয়ান সেই অনুযায়ী তাদের মন্দির বা যাই বলুন না কেন, তাদের ঠিক একটা পার্টিকুলার সময়ে পূজা করতে হতো বা লেটসে কোনো প্রেয়ার করতে হতো, এবং সেইটাকে নির্ধারণ করার জন্য তখনকার দিনে রাজা বা যেই হোক না কেন সে বলেছিল যে আমার একটা এমন কিছু যন্ত্র আবিষ্কার করতে হবে যাতে আমরা এক্স্যাক্টলি সেই সময়তে সেই প্রার্থনাটা করতে পারি। সেই থেকেই সময় মাপার চল শুরু। তো প্রথমে কি হয়েছিল? প্রথমে হয়েছিল, আমরা জানি যে সূর্য ঘড়ি, সানডায়াল। এখানে আপনি একটা সূর্য ঘড়ির ছবি দেখতে পাচ্ছেন। এটা আমাদের দেশে সূর্য ঘড়ি নয়, এটা অন্য কোনো একটি দেশে, যেখানে অনেক কাল আগে সূর্য ঘড়ির প্রচলন ছিল। এখানে তার পাশে যে সূর্য ঘড়ির ছবিটা দেখছেন সেটা একটু লিটল বিট মডার্ন, অনেক অত 700-800 বছর আগের নয়, বাট তার কিছুদিন পরে। বাট তারপরে হয়েছিল বালু ঘড়ি, তারপরে বিভিন্ন দেশে হতো এই ধরনের ধরুন ক্যান্ডেল ক্লক, ধরুন একটা মোমবাতির গায়ে দাগ দেওয়া থাকতো, মোমবাতিটা যতটা পুড়তো সেই অনুযায়ী সেটাকে বলা হতো যে কতক্ষণে এতটা পুড়তে পারে এরকম। বাট আধুনিক কালে মোটামুটি ধরুন একটা লাস্ট 100 বছরের যদি হিস্ট্রি দেখা যায়, তাহলে সময় মাপা শুরু হয়, মোর অ্যাকিউরেটলি সময় মাপা শুরু হয়। এগুলো অত অ্যাকিউরেটলি ছিল না। অ্যাকিউরেটলি সময় মাপা শুরু হয় পৃথিবীর ঘূর্ণনের উপর ভিত্তি করে, যে পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে পুরো একবার ঘুরতে not exactly 24 hours but 23 hours some minutes and seconds সময় নেয়, এবং সেইটাকে বলা হতো একটা পুরো দিন বা একটা পুরো ইয়ে, এবং সেইটা যতটা মাল্টিপ্লাই হতো সেই অনুযায়ী মাস, বছর, এটসেট্রা এটসেট্রা। আর আজকের দিনে আমরা জানি যে আজকের দিনে আমাদের কাছে অনেক ফ্যান্সি ঘড়ি আছে, ইনফ্যাক্ট আমাদের হাতে যে ঘড়িগুলো আছে, একটু যদি কেউ দামি ঘড়ি কিনে সেটাও ইনফ্যাক্ট জিপিএস এর সাথে ডাইরেক্টলি লিঙ্ক থাকে। আর জিপিএস এর মধ্যে, জিপিএস ইজ গ্লোবাল পজিশনিং সিস্টেম, তার মধ্যে অ্যাটমিক ক্লক থাকে। তো প্র্যাকটিক্যালি স্পিকিং আমাদের হাতে যে ঘড়ি সেটা যদি একটু ভালো ঘড়ি কেনা হয়, সেটা আপনি অ্যাটমিক ক্লকের সাথে সিঙ্ক্রোনাইজ হয়ে থাকে। আজকে আমরা এতটাই উন্নত জায়গায় পৌঁছে গেছি। সো এবার আমি একটুখানি আমাদের ভারতবর্ষের ঘড়ির ইতিহাস নিয়ে দেখে নিই। আমাদের অ্যাকচুয়ালি ভারতবর্ষে আমাদের প্রত্যেকের এটা নিয়ে প্রাউড ফিল করা উচিত যে অ্যাস্ট্রোনমি এন্ড অ্যাস্ট্রোফিজিক্সে ভারতবর্ষ কিন্তু প্রচন্ড উন্নত ছিল, প্রচন্ড, এবং বাকি অন্যান্য অনেক দেশের থেকে হয়তো উন্নত ছিল। তো আর অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিক্স যখনই আমরা বলবো, তার সাথে ঘড়ির একটা ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। হ্যাঁ, কারণ ঘড়ি যদি না থাকে, কোনো অ্যাকিউরেট ঘড়ি যদি না থাকে, তাহলে স্টারেদের মুভমেন্ট কিভাবে হয় বা পৃথিবীর নিজের ধরুন ঘূর্ণন বা সূর্যের পজিশন, সেটা মাপাটা ঠিক করে সম্ভব না। তাই ঘড়ি একটা খুব প্রাইমারি ইনস্ট্রুমেন্ট, যেটা খুব অ্যাকিউরেট অ্যাস্ট্রোনমি বা অ্যাস্ট্রোফিজিক্স করার জন্য প্রয়োজন। আপনার যেমন একটা খুব সুন্দর টেলিস্কোপও দরকার, যেটা দিয়ে আপনি হয়তো কোনো একটা দূরের তারা বা নক্ষত্র দেখতে পারবেন, বাট সেটা কতটা কিভাবে মুভ করছে সেটা জানার জন্য একটা ঘড়িও দরকার। তো সেই হিসাবে আমাদের দেশে যতটুকু আমার জানা আছে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে অ্যাকচুয়ালি ঘড়ির প্রচলন ছিল, এবং তখন আপনি এখানে যে ছবিটা দেখছেন সেটা হচ্ছে একটা জল ঘড়ি। জল ঘড়ি মানে কি? ধরুন একটা বড় পাত্রে আপনার জল আছে, তার মধ্যে একটা ছোট্ট বাটি আছে, তার মধ্যে আরেকটা ছোট বাটি আছে, এই ছোট বাটিগুলো একটা করে ফুটো আছে তলার দিকে। এবার আপনি এই জল ভর্তি পাত্রটা যদি একটা বাটিকে রেখে দেন, তাহলে আস্তে আস্তে ওই ফুটো দিয়ে জলটা অন্য পাত্র, ছোট পাত্রটায় ঢুকবে, এবং একটা সময় যখন জল ভরে যাবে তখন পাত্রটা ডুবে যাবে। তো সেইটা দিয়ে একটা সময়ের মাপা যেত যে ওকে, এত সময়ের মধ্যে এই পাত্রটা যদি এত সাইজ হয় তাহলে সে ডুবে যাবে, আরেকটা ছোট পাত্র হয়তো আরেকটা কম সময় ডুবে যাবে। সামাও ধরে নিন আওয়ার্স, মিনিটস এন্ড সেকেন্ডস এরকম ভাবে হয়তো মাপা হচ্ছে।
তারপরে আমরা সবাই জানি যে কোনারকের সানডায়াল, এরকম সানডায়াল আরো বেশ কয়েকটা জায়গায় ভারতবর্ষের আছে, বাট কোনারকের সানডায়াল বিখ্যাত, যেটা খুব খুব অ্যাকিউরেটলি অ্যাকচুয়ালি সময় নির্ধারণ করতে পারে। খুব অ্যাকিউরেটলি মানে নট মানে আমরা আজকের অ্যাটমিক ক্লকের সাথে অফকোর্স কম্পেয়ার করতে পারি না, কিন্তু তখনকার দিনের যদি মানে ভাবা যায় যে আজ থেকে আমি জানি না কোনারক কত বছর আগে, মেবি 1000 বছর আগে বা সামথিং অ্যারাউন্ড দ্যাট, তো তখনকার দিনে সেই টেকনোলজি ইউজ করে যে এক্স্যাক্টলি কত অ্যাকিউরেটলি সময় মাপা যেত, সেটা সত্যি মানে ভাবলে এটা অস্বাভাবিক ব্যাপার, অন্তত আমার কাছে মনে হয়। তারপরে ইন মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি যদি আপনি ধরেন, তাহলে অনেক মডার্ন ক্লক বা ঘড়ি যিনি বানিয়েছিলেন তিনি হচ্ছেন রাজা জয় সিং। উনি জয় সিং হচ্ছেন জয়পুরের রাজা। তো উনি অ্যাস্ট্রোলজিতে খুব বিশ্বাস করতেন, এবং অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করার জন্য ওনার খুব অ্যাকিউরেট ঘড়ির দরকার পড়েছিল, তাই উনি যন্তর মন্তর বানিয়েছিলেন প্রথমে জয়পুরে, এবং তারপরে ভারতবর্ষের আরো 4 জায়গায়, যেমন ধরুন দিল্লি এবং মনে হয় বারাণসী, ভূপাল, উজ্জয়িনী, এরকম কয়েকটা জায়গায় উনি যন্তর মন্তর বানিয়েছিলেন। এখানে আপনি যে ছবিটা দেখছেন এটা হচ্ছে জয়পুরের যন্তর মন্তরের ছবি। এটা দিয়ে শুধুমাত্র ঘড়ি মানে সময়ই মাপা যেত না, উনি আরো অনেক কিছু করেছিলেন যাতে যাতে করে মানে একটা বছরের বিভিন্ন সময়ে স্টারেদের লোকেশন কিভাবে ডিটেক্ট করা যায় সেই সমস্ত জিনিসপত্র বানিয়েছিলেন। আপনারা যদি কেউ যন্তর মন্তর ঘুরে থাকেন তাহলে এই জিনিসটা অনেক ভালো করে বুঝতে পারবেন, বাট আদারওয়াইজ এটা যন্তর মন্তরের দু রকম সূর্য ঘড়ির ছবি, আর আরেকটা হচ্ছে এক্স্যাক্টলি আমি জানি না, মনে হয় ওই স্টারেদের লোকেশন জানার জন্য ছবি। আর তারপরে যেটা শুরু হলো যখন অ্যাটমিক ক্লকের এরা ইন্ডিয়ায় শুরু হলো, সেটা হচ্ছে 1974-এ ভারতবর্ষে যখন যেটা আর কি বিশ্বের সাথে লেটসে ম্যাপ করে ভারতবর্ষের সময় নির্ধারণ শুরু হয়, সেটা শুরু হয় ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি নিউ দিল্লিতে। তাদের হাত ধরে সেটা বানানোই হয়েছিল, এই 7টা বেসিক ইউনিট যেটাকে আমি বললাম, সেটাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ভারতবর্ষে যাতে মেনটেন করা হয় সেটার জন্য, এবং সময় তার মধ্যে একটা। তো ভারতবর্ষে প্রথম সিজিয়াম অ্যাটমিক ক্লক বা অ্যাটমিক ঘড়ি আসে 1974-এ, এবং তখনকার দিনে ওই ঘড়িটির দাম ছিল যতদূর আমার মনে হয়, হ্যাঁ 2 লাখ টাকা, এখানে লেখা আছে 2 লাখ টাকা। 1974-এ 2 লাখ টাকা, আমি জানি না আজকের দিনের একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি যদি এটাকে ম্যাপ আপ করা হয়। তো সেটা একটা এতই বড় ইয়ে ছিল যে সেটা একটা নিউজ ছিল যে ভারতবর্ষ 2 লাখ টাকা দিয়ে 1974 একটা ঘড়ি কিনেছে, এবং সেই নিউজের একটা কপি আপনি দেখতে পাচ্ছেন এখানে। আর আজকের দিনে এই সিজিয়াম ক্লক তখন কেনা হয়েছিল, আজকের দিনে ওই সিজিয়াম ক্লকটা কেনা কোনো বেসিক্যালি সেরকম ব্যাপার নয়। ওটা আজকাল অনেক ল্যাবেতেই আছে, ওটা ওটা আজকের দিনে কোনো মানে সেরকম কোনো বড় ঘটনা নয়, বাট তখনকার দিনে এটা এতই ইম্পর্টেন্ট ছিল, সেটা একটা নিউজ আর্টিকেল ছিল। তো যাই হোক, আজকে ভারতবর্ষের যে সময় নির্ধারণ করা হয় সেটা হচ্ছে আমরা ওই যদি গ্রিনিচের লঙ্গিটিউড ধরি, তার থেকে ঠিক 5.5 আওয়ার্স পজিটিভ মানে +5.5 আওয়ার্স দূরে যদি যাই, যেটা উত্তরপ্রদেশের এলাহাবাদ শহর, মোটামুটি এলাহাবাদ এক্স্যাক্টলি নয়, তার পাশের একটা শহরের একটা জায়গার ওপর দিয়ে এটা যায়, যেটা হচ্ছে এক্স্যাক্টলি মানে 0 থেকে 5.5 আওয়ার্স পজিটিভ দূরে, সেইটাকে অনুযায়ী গোটা ভারতবর্ষের সময় একইভাবে মাপা হয়। ভারতবর্ষে একটাই টাইম জোন আছে, দুটো বা একাধিক টাইম জোন নেই, একটাই টাইম জোন আছে, যে টাইম জোনটা ডিফাইন করা হয় এই 5.5 আওয়ার্স 0 লঙ্গিটিউড থেকে দূরে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস আমি যেটা বলতে ভুলে গেলাম, আমাদের প্রাচীন ভারতবর্ষে যে সময়ের ইউনিট ছিল, এখন তো আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সেকেন্ড বা এইভাবে মাপি, বাট তখনকার দিনে যে সময়ের ইউনিট ছিল, এগুলো আপনারা কয়েকটা জিনিস হয়তো নিজেকেও কোরিলেট করতে পারবেন। যেমন ধরুন কাস্ট, নিমেষ, কাল, কাল আমরা বলি না যে এক কাল দু কাল এরকম। মুহূর্ত, মুহূর্ত আমরা অনেক সময় আজকের দিনেও রিচুয়ালস কোনোতে ইউজ করি যে এইটা একটা রাইট মুহূর্ত কোনো একটা ভালো কাজ করার জন্য। হ্যাঁ, তেমনি ছিল মাসা, মাসা মানে হচ্ছে মাস, বা ঋতু, ঋতু তো আমরা জানি ঋতুচক্র, এটসেট্রা এটসেট্রা। হ্যাঁ, তো তার মধ্যে যেটা সবচেয়ে ছোট ইউনিট ছিল, এটাও একটা খুব ইন্টারেস্টিং জিনিস, যে ধরুন একটা যে সব থেকে ছোট ইউনিট ছিল সেটা হচ্ছে নিমেষ। হ্যাঁ, এই নিমেষ মানে সেটাকে নির্ধারণ করা হতো যে চোখের একটা পলক ফেলতে যতটা সময় লাগে সেইটার উপর ভিত্তি করে এই নিমেষ ইউনিটটাকে করা ছিল, এবং যেটা সর্ট অফ 200 মিলি সেকেন্ডের মতন।
হ্যাঁ, মানে সেটা অ্যাকচুয়ালি খুবই কম সময় তখনকার দিন। আমি জানি না এই ইউনিট গুলো কবে এক্স্যাক্টলি তৈরি করা হয়েছিল, বাট প্রাচীন ভারতবর্ষে এটা, যার কিছু কিছু আজকের দিনেও আমরা সাধারণত ওই কোনো রিচুয়ালস কাজেতে ইউজ করে থাকি, যেমন মুহূর্ত বা কাল এটসেট্রা এটসেট্রা। ওকে, নাও এখন একটু দেখে নেওয়া যাক এই গত 700 বছরে ঘড়ির কিরকম উন্নতি হয়েছে। এই প্লটটা সেটা বলছে, এখানে আপনি এই নিচের যে এক্স অ্যাক্সিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছেন বছর, এবং এটা দেখছেন 1300 থেকে আজকে পর্যন্ত মোটামুটি 700 বছর। আর ওপর ওয়াই অ্যাক্সিস যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বেসিক্যালি বলছে যে কোনো একটা ঘড়ি যদি কোনো একটা সার্টেন ডিউরেশন ধরে চলে, কত ডিউরেশনের ওপরে সেই ঘড়িটা 1 সেকেন্ড ইনঅ্যাকিউরেট হবে। যেমন আমি বললাম আজকের যে আমাদের সবথেকে বেস্ট ঘড়ি আছে পৃথিবীতে, সেই ঘড়িটা যদি, যেমন ধরুন এইটা ফিউচার নিউক্লিয়ার ক্লক না, তার নিচের অপটিক্যাল অ্যাটমিক ক্লক যেটা, এইটা যদি 300 বিলিয়ন স্যার আপনার স্লাইডটা একটু চেঞ্জ করবেন কি? স্লাইডটা চেঞ্জ হচ্ছে না? হ্যাঁ হচ্ছে তো। হ্যাঁ এবার হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্লাইড চেঞ্জ লেট হচ্ছে একটুখানি। আচ্ছা, ওটা মনে হয় আপনাদের হয়তো ইন্টারনেট স্লো আছে বলে আপনাদের কাছে চেঞ্জ হতে একটু টাইম লাগছে, আমার মনে হয় যা। হ্যাঁ সেটা হতে পারে। হ্যাঁ, তো ওই 300 বিলিয়ন ইয়ার ধরে যদি কোনো একটা ঘড়ি চলে তাহলে তার মধ্যে 1 সেকেন্ড ইনঅ্যাকিউরেসি থাকবে। ওয়ারাজ আপনি যদি জাস্ট লেটস সে 100 বছর আগে চলে যান, তাহলে ধরুন এই মোটামুটি এই সময়টায়, হ্যাঁ এই সময়টা, তাহলে আপনি দেখুন এই 100 বছর আগে আমাদের কাছে যে ঘড়ি ছিল একটা ফ্রি পেন্ডুলাম ক্লক, সেটা এইরকম একটা টাইম, মানে 1 বছরে 1 সেকেন্ড ইনঅ্যাকিউরেসি হতো। আরো যদি একটু পিছিয়ে যান, ধরুন এইরকম, মানে এতটাও পিছিয়ে যেতে হবে না, জাস্ট নর্মাল পেন্ডুলাম ক্লক যখন তৈরি হয়েছিল, মানে ধরুন 200-250 বছর আগে, তখন এই ধরনের ক্লক মানে হয়তো বেশ কয়েক মিনিটের মধ্যেই 1 সেকেন্ড ইনঅ্যাকিউরেট হতো, মানে হয়তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টায় 1 সেকেন্ডের ইনঅ্যাকিউরেসি হতো। তাহলে দেখুন কতটা আমরা উন্নতি করেছি যে মানে ঘড়ির বিষয়ে, যে কয়েক ঘন্টায় 1 সেকেন্ডের ইনঅ্যাকিউরেসি থেকে 300 বিলিয়ন, মানে কি 300 বিলিয়ন ইয়ার্সে 1 সেকেন্ড ইন ইনঅ্যাকিউরেসি। তো স্বভাবতই কোশ্চেনটা এখন তাহলে আসে যে এত অ্যাকিউরেট ঘড়ির আমাদের জীবনে দরকারটা কি পড়বে, কিসের জন্য প্রয়োজন এত কিছু আমাদের সাধারণ প্রত্যেক দিনের লাইফে, কখন আমি খাবো, বাজার করব, শোবো, তার জন্য অফকোর্স নিশ্চয়ই এত অ্যাকিউরেট ঘড়ির দরকার নেই। ওকে, তাহলে সেইটাই আমার বিষয়ের উদ্দেশ্য হবে। লাস্ট পার্টটা আমি যেটা বলবো যে একটা অ্যাটলিস্ট উদাহরণ দিয়ে দেখাবো যে কেন দরকার পড়লো। বাট তার আগে জেনে নেওয়া যাক একটা ঘড়ি সাধারণভাবে কিরম ভাবে চলে। একটা ঘড়ি চালাতে গেলে যেটা মেন দরকার একটা অসিলেটর, একটা দোলক, যে দোলকটার দোলনকাল ফিক্স থাকবে, মানে সেটা চেঞ্জ হবে না, স্টেবল। হ্যাঁ, আর আরেকটা জিনিস যেটা দরকার হবে, সেই দোলনকালটা মাপার যন্ত্র, কাউন্টার। সো আমাকে এই দোলনকাল যেটাই হোক না কেন, একটা দোলকের দোলনকাল 1 সেকেন্ড হতে পারে, 10 সেকেন্ড হতে পারে, বাট সেই দোলনকালটা এক্স্যাক্টলি আমাকে মাপতেও হবে, এবং সেটা রিলায়েবলি মাপতে হবে। মানে আমি আজকে একটা মাপলাম, তারপরের দোলনকালটা ইনঅ্যাকিউরেটলি মাপলাম, তারপরের দোলনকালটা অন্য মাপলাম, সেটা হলে হবে না। তাহলে একটা ঘড়ির পিছনে বেসিক্যালি যেটা দুটো মেইন জিনিস থাকে, একটা দোলক যেটা খুব স্টেবল হতে হবে, যার দোলনকালটা খুব স্টেবল হতে হবে, যেটা চেঞ্জ হওয়া চলবে না, আর একটা হচ্ছে খুব রিলায়েবল কাউন্টার, যেটাও কোনো রকম চেঞ্জ হওয়া চলবে না। এই দুটোই মেন থাকে, তারপরে কিছু কারিগরি করে সেইটাকে সময় বার করে আমাদের দেখাতে হবে, যেটা ডিসপ্লে করে। তো বেসিক্যালি আমরা দেখুন দুটো জিনিস এখানে ইন্ট্রোডিউস করলাম, একটা হচ্ছে অ্যাকিউরেসি আর একটা হচ্ছে স্টেবিলিটি। অ্যাকিউরেসি কি, ধরুন এই যে দোলকটা দুলছে সেটাকে খুব অ্যাকিউরেট, সরি, তার স্টেবিলিটি থাকতে হবে, সেটা দোলনকাল যাই হোক না কেন সেটা চেঞ্জ হওয়া চলবে না সময়ের সাথে সাথে। আর যে কাউন্টারটা দিয়ে আমরা মাপছি সেটাকেও খুব অ্যাকিউরেটলি মাপতে হবে। তাহলে একটু দেখে নেওয়া যাক, এটা একটু স্টুডেন্টদের জন্য, যে অ্যাকিউরেসি আর স্টেবিলিটি জিনিসটা কি একটু ভালো করে বুঝে নেওয়া যাক। তো সেটা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আমাদের কাছে 10টা তীর আছে আর ধনুক আছে, আমি এই 10টা তীরকে একটার পর একটা ধনুক থেকে ছুড়লাম, আর এইটা আমি কোথায় ছুড়লাম সেটা মাপার জন্য আমার কাছে এরকম একটা ওই আছে, এটাকে কি বলে বাংলায় আমি জানি না, সর্ট বোর্ড, যেখানে আমি মাপতে পারবো যে কোথায় তীরগুলো যাচ্ছে। এটার বিভিন্ন রকম চাকা চাকা কাটা আছে, যে বুঝতে পারা যাবে যে কোথায় তীরগুলো যাচ্ছে। তাহলে আমার কাছে দেখুন এইরকম 4টে কন্ডিশন হতে পারে আমি যখন 10টা তীরকে ছুড়বো। একটা হতে পারে এইরকম, সবকটা তীর মোটামুটি একই জায়গায় সেন্টারে গেল। একটা হতে পারে সর্ট অফ এইরকম,
একটা হতে পারে সর্ট অফ এইরকম তীরগুলো এদিক ওদিক ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে গেল, আর একটা হতে পারে তীরগুলো সব একই জায়গায় গেল কিন্তু সেন্টারে গেল না, সেন্টার থেকে একটু দূরে গেল। তাহলে যদি আমি এই চারটে ঘটনাকে অ্যাকিউরেসি আর স্টেবিলিটি দিয়ে বিচার করি, তাহলে দেখুন এই ব্যাপারটা এইরকম হবে। এই জিনিসটা হচ্ছে মোরাললেস ভেরি অ্যাকিউরেট অ্যান্ড স্টেবল, রাইট? আমি সবকটা সেন্টারেই গেল, ভেরি অ্যাকিউরেটলি আমি ছড়লাম তীরগুলো, আর স্টেবলও হলো। এইটা হচ্ছে নট দ্যাট, এটা দেখুন মানে ডিপেন্ড করছে আপনি অ্যাকিউরেসি কতটা অ্যাকিউরেটলি বলবেন। অন অ্যান অ্যাভারেজ আমি যদি দেখি তাহলে মোটামুটি সবকটা একটা জায়গায় গেছে, কিন্তু স্টেবল নয়। এটা অ্যাকিউরেসি বললেও স্টেবিলিটি বলা যায়, স্টেবল বলা যাবে। এইটা তো অ্যাকিউরেটও নয়, স্টেবলও নয়। আর এইটা দেখুন, এটা কিন্তু অ্যাকিউরেট নয়, মানে সবকটা একটু দূরে গেছে কিন্তু স্টেবল। ওকে, তাহলে আমি আশা করি যে অ্যাকিউরেসি আর স্টেবিলিটি নিয়ে মোটামুটি একটা সবাইকার স্বচ্ছ ধারণা হলো যে এই জিনিসটা এক্স্যাক্টলি কি। বাট নাও দি কোশ্চেন ইজ যে এখন আমরা যদি যে কোনো মেজারমেন্ট করি, সময় মাপাই হোক বা যে কোনো মেজারমেন্ট, আমরা এই চারটে কন্ডিশনের মধ্যে কোন কন্ডিশনটাতে ফিট হবে? একটা কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। স্টেবিলিটি মানে কি প্রিসিশন? না, স্টেবিলিটি মানে হচ্ছে, প্রিসিশন আর স্টেবিলিটি কমপ্লিটলি আলাদা। স্টেবিলিটি মানে হচ্ছে রিপিটেশন। আপনি যদি একটা এক্সপেরিমেন্টকে রিপিট করেন তাহলে আপনি সেই কোয়ান্টিটিটা কত মানে রিপ্রোডিউস করতে পারছেন। এক্স্যাক্টলি। প্রিসিশন হচ্ছে যেমন ধরুন আমি হয়তো কোনো একটা জিনিস মেজার করলাম, সেটা 100.0000002। হ্যাঁ, নাও এই 100.00002টা up to which digit আমি মেজার করছি সেইটা হচ্ছে প্রিসিশন। দ্যাট মাইট নট বি স্টেবল, দ্যাট মাইট নট বি অ্যাকিউরেট। হয়তো আমার এক্সাক্ট আইডিয়াল ভ্যালুটা হচ্ছে 95, কিন্তু আমি মেজার করছি 100.00002। So it's a very precision measurement but not an accurate measurement. হ্যাঁ, ঠিক। থ্যাংক ইউ। হ্যাঁ, প্লিজ। তো এইবার তাহলে আমি আসি যে আমার এমন একটা অসিলেটর, মানে এমন একটা দোলক দরকার যেটা কিনা আমাকে স্টেবিলিটি এবং অ্যাকিউরেসি দুটোই দেবে। এবং সেইটার জন্য অ্যাটম হচ্ছে এমন একটা অসিলেটর যেটা আমাকে স্টেবিলিটি এবং অ্যাকিউরেসি দুটোই খুব ভালো দিতে পারে। এবং এটা বলেছিলেন হচ্ছে নোবেল লরিয়েট রাবি প্রথম বলেছিলেন 1944 সালে, 1945 সালে। উনি 1944 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন এবং তখন সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাকিউরেট ঘড়ির খুব দরকার পড়েছিল, অ্যাকিউরেট বোম্বিং এন্ড এটসেট্রার জন্য। সেই জন্য ইউএস গভর্নমেন্ট ওনার উপর দায়িত্ব দিয়েছিল যে আপনি এমন একটা টেকনিক বলুন যাতে করে আমরা খুব ভালো ঘড়ি বানাতে পারি। এবং তখন উনি এই অ্যাটম ইন্ট্রোডিউস করেছিলেন, যে অ্যাটম ইউজ করে, অ্যাটমকে অসিলেটর হিসেবে ইউজ করে আমরা খুব ভালো ঘড়ি বানাতে পারি। আচ্ছা, আমার কাছে কতক্ষণের মধ্যে শেষ করতে হবে আমার সেটা একটু বলে দিলে ভালো হয়। মানে 8টা পর্যন্ত টাইম আছে নাকি তারও একটু বেশি টাইম আছে? না, আপনি 8:30 অবধি নিতে পারেন। আচ্ছা, 8:30 অবধি, ঠিক আছে। হ্যাঁ, আর তারপরে 15 মিনিট আমরা ডিসকাশনের জন্য। অ্যাবসলিউটলি, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। হ্যাঁ, তো এই অ্যাটম, এটা রাবি উনি প্রথম বলেছিলেন এবং আমি ওইটাতে পরে লাস্টে আমি দেখাবো যে ইয়ে আছে। বাট এখন ইয়েছে কেন অ্যাটম ভালো অসিলেটর বা এত ভালো চয়েস কেন? কারণ হচ্ছে এটা খুব ফাস্ট মানে অ্যাটমের মধ্যে বেসিক্যালি কি হবে, আমরা দুটো এনার্জি স্টেট অফ অ্যাটম, সেই দুটো এনার্জি স্টেটের যে এনার্জি ডিফারেন্স সেটা আমরা বেসিক্যালি মেজার করব, মানে ফ্রিকোয়েন্সি। এনার্জি ইজ নাথিং বাট ফ্রিকোয়েন্সি, প্লাঙ্কস কনস্ট্যান্ট টাইম ডেল্টা নিউ ইজ দি এনার্জি। তো দুটো এর মধ্যে, দুটো স্টেটের মধ্যে এনার্জি ডিফারেন্সটা মাপা মানে তার ফ্রিকোয়েন্সিটা মাপা, ফ্রিকোয়েন্সি ডিফারেন্স মাপা। তো সেই ফ্রিকোয়েন্সি থেকে আমরা বেসিক্যালি সময়কে কনভার্ট করব। নাও এই যে ফ্রিকোয়েন্সিটা হয়, অ্যাটমের ফ্রিকোয়েন্সি মানে দোলন কাল বেসিক্যালি, সেইটা হচ্ছে খুব ফাস্ট। এটা 1 সেকেন্ড নয়, এটা হচ্ছে 10⁻⁻18 সেকেন্ড অন দ্যাট অর্ডারে হয়। হ্যাঁ, না বা তার থেকেও একটু কম হতে পারে, মানে যে ধরনের ইয়ে সিলেক্ট করা তাতে 10⁻⁻18 সেকেন্ড বা এরকম কিছু হয়। তাতে করে হবে কি, কেন আমার এত মানে কেন 1 সেকেন্ডের দোলনকাল না নিয়ে 10⁻⁻18 সেকেন্ড দোলনকাল নেওয়ার দরকারটা কি? তার কারণ হচ্ছে, যদি আমি একটা সময়কে ছোট 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 পার্টে ভেঙে দিই এবং তাতে যদি আমার কাউন্টারটা একটা কাউন্ট মিসও করে, তাহলে আমি একটা খুব ছোট্ট সময় মিস করছি। ওয়ারাস যদি আমার দোলনকালটা ধরুন 1 সেকেন্ড হলো, সেখানে যদি আমার কাউন্টারটা একটা কাউন্ট মিস করে, তার মানে 1 সেকেন্ড মিস করছি। ওকে, তো সেই জন্য খুব ফাস্ট অসিলেটর নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, খুব অ্যাকিউরেট ঘড়ি তৈরি করার জন্য, যেটা অ্যাটমের মধ্যে আছে।
তাছাড়াও অ্যাটম ইজ এ ভেরি আনপার্টার্ড সিস্টেম, মানে এই অ্যাটম মানে ধরুন প্রত্যেকটা, প্রথম কথা আপনি যদি কোনো একটা অ্যাটম নেন, সেই অ্যাটমটা এখানেও যা তার যা বিহেভিয়ার, চাঁদে গেলেও তাই বিহেভিয়ার, পৃথিবীর যে কোনো জায়গায় গেলেও তাই বিহেভিয়ার। হ্যাঁ, তো অ্যাটমের প্রপার্টি চেঞ্জ হয় না। যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে এক্সটার্নাল কোনো হয়তো ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ড এইসবের জন্য সেটা পার্টার্ড হতে পারে, এনার্জি স্টেট গুলোর মধ্যে পার্টারবেশন থাকতে পারে, যেটা ধরুন ওই স্টার্ক শিফট বা জিমান শিফট এই সমস্ত হতে পারে। বাট সেইটা খুব অ্যাকিউরেটলি মাপা যায় বা কন্ট্রোল করা যায় দুটোর মধ্যে একটা, কারণ ম্যাগনেটিক ফিল্ড আপনি ক্যান্সেল করতে পারেন বা জিমান শিফট এক্স্যাক্টলি মেজার করতে পারেন, দিয়ে সেটাকে আপনার মেজারমেন্টের মধ্যে নিতে পারেন। সিমিলারলি স্টার্ক শিফট এন্ড এটসেট্রা। বাট আদারওয়াইজ অ্যাটমের প্রপার্টি চেঞ্জ হয় না। ইট হ্যাজ নো এজিং, ইট হ্যাজ নো ডিপেন্ডেন্স অন হোয়ার এভার ইউ টেক ইট in the universe, or at least in the earth. Okay, অ্যাটম কে আমরা ট্র্যাপ করতে পারি। ট্র্যাপ মানে ধরুন একটা খুব কিছু বেশ কয়েকটা অ্যাটমকে আমরা খুব একটা ছোট্ট ভলিউম, ছোট্ট মানে লেটস সে মেবি ডায়ামিটার অফ দ্যাট ভলিউম ইজ ফিউ মাইক্রনস, তার মধ্যে আমরা খুব ছোট্ট জায়গায় কনফাইন করে ফেলতে পারি ইউজিং সাম লেজার কুলিং এন্ড অল দিস টেকনোলজি, সেটা আমি যাচ্ছি না আজকে। কনফাইন করে নিলে কি হবে, এবং সেটাকে কুল করতে পারি, তার সমস্ত যে এক্সটার্নাল যে থার্মাল এনার্জি সেটাকে আমরা নিয়ে নিতে পারি, সেটাকে কুল করতে পারি অলমোস্ট অ্যাট অ্যাবসলিউট জিরো কেলভিন, অলমোস্ট লাইক few hundreds of microkelvin and etc. অলমোস্ট at জিরো কেলভিন। তাতে করে হবে কি, তার যে ওই ডপলার শিফট বা এই ধরনের পার্টারবেশন ওইগুলো সমস্ত চলে যায়, যেগুলো ধরুন তার এনার্জির উপর ডিপেন্ড করে, সেই পার্টারবেশন গুলো চলে যায়। আর কনফাইন করে নেওয়ার জন্য কি হবে, আমি যখন সেটাকে প্রোব করব কোন একটা লেজার দিয়ে এটসেট্রা, সেটাকে আমি অনেকক্ষণ ধরে প্রোব করতে পারি, তার মানে আমার স্ট্যাটিস্টিক্যাল অ্যাকিউরেসিটা অনেক অনেক বেটার হবে। তো এই সমস্ত টেকনিক গুলো অ্যাটমের উপর ইউজ করা যায়। ওকে, সেই জন্য অ্যাটম একটা খুব সুন্দর সিস্টেম, খুব যে কোনো রকমের প্রিসিশন এক্সপেরিমেন্ট করার জন্য, সেটা ক্লকও হতে পারে বা অন্যান্য কিছুর, যেমন ধরুন কোনো লেজার স্পেকট্রোস্কোপি মেজারমেন্ট বা কোনো সেন্সর তৈরি করার জন্য অ্যাটম ইজ এ ভেরি ভেরি নাইস সিস্টেম হুইচ ক্যান বি কন্ট্রোলড খুব ভেরি ভেরি অ্যাকিউরেটলি। ওকে, তাহলে এবার দেখে নেওয়া যাক যে অ্যাটম কি ইউজ করে আমরা ঘড়ি কি করে বানাবো। আমি এটা একটুখানি অলরেডি বললাম, যেমন ধরুন অ্যাটমের ধরুন দুটো এনার্জি স্টেট আছে, অ্যাটমের অনেক এনার্জি স্টেট আছে, বাট সিম্পল করার জন্য আমি জাস্ট দুটো এনার্জি স্টেটকে ধরলাম। এবার আমি একটা লেজার দিয়ে সাইন করে অ্যাটমটাকে এক্সাইট করলাম, তাহলে কি হবে, ইলেকট্রনটা এক্সাইটেড স্টেটে যাবে, দি এক্সাইটেড স্টেটের একটা লাইফ টাইম আছে, তারপরে সেটা আবার ডিকে করে গ্রাউন্ড স্টেটে আসবে। এই ডিকে করার সময় এটা একটা ফোটন দেবে, আর এই সাইকেলটা যদি আমি অনেকগুলো অ্যাটম দিয়ে করি, বা হ্যাঁ ধরুন অনেকগুলো অ্যাটম দিয়ে করলাম, তাহলে আমার এই যে ফোটনটা প্রডিউস হবে, ফ্লোরোসেন্স যেটাকে বলা হয়, সেটা অনেক বেশি ইন্টেন্স হবে, যেটাকে আমরা ডিটেক্ট করতে পারি ইউজিং ফটো মাল্টিপ্লায়ার টিউব বা ফটোডায়োড এক্সেট্রা। সেইটা যদি ডিটেক্ট করি, এবার আমি যদি আমার এই যে লেজারের ফ্রিকোয়েন্সিটাকে একটু স্ক্যান করি, মানে টিউন করি, তাহলে আমি এরকম একটা লরেনজিয়ান স্পেকট্রাম দেখতে পারি। এই লরেনজিয়ান স্পেকট্রামের একটা পিক ভ্যালু থাকবে, একটা যে কোনো একটা ফ্রিকোয়েন্সিতে একটা পিক থাকবে, তার মানে সেখানে আমার এক্সাইটেশন প্রবাবিলিটি ম্যাক্সিমাইজ হচ্ছে। আর বাকি জায়গায় আমি যদি সেই পিক থেকে একটুখানি ফ্রিকোয়েন্সিতে ডিটিউন হয়, রেড বা ব্লু ডিটিউন হয়, তাহলে আমার এক্সাইটেশন প্রবাবিলিটিটা কমবে, ধীরে 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 কমবে। এই লরেনজিয়ান শেপ সেটাকে বলা হয়। এবার আমি যদি এই লরেনজিয়ান শেপটাকে মাপতে পারি, লেজারের ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করে আর এই ফ্লোরোসেন্সের ইন্টেন্সিটিটাকে মেপে, তাহলে তার যে সেন্টার, যে পিক ফ্রিকোয়েন্সিটা, সেন্টার ফ্রিকোয়েন্সিটা, সেটা হচ্ছে আমার এই ফ্রিকোয়েন্সি ডিফারেন্স বিটুইন দিস টু স্টেট। আর এটার যে ফুল হুইডথ হাফ ম্যাক্সিমা, সেটা হচ্ছে হাউ অ্যাকিউরেটলি উই ক্যান মেজার দ্যাট ফ্রিকোয়েন্সি। ওকে, সো এইটাই বেসিক্যালি অ্যাটমিক ক্লকের মেন প্রিন্সিপাল। যে কোনো অ্যাটমিক ক্লক হোক না কেন, তার প্রিন্সিপাল হচ্ছে এইটাই। এইবার আমাদের পৃথিবীতে এখন যে এসআই, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ ইউনিট ফর টাইম, মানে সেকেন্ড, সেটা ডিফাইন করা হয় সিজিয়াম অ্যাটমিক ক্লকের উপর বেস করে। সিজিয়ামের যে গ্রাউন্ড স্টেটটা, সেটা হচ্ছে 6s হাফ স্টেট, সেটা ডাবলি স্প্লিটেড, সেটা ডাবলি দুটো স্টেট আছে, f is equals to 3 আর f is equals to 4। এই দুটো স্টেটের মধ্যে যে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স, সেটা হচ্ছে 9192631770 হার্জ। 1 সেকেন্ডের ডেফিনেশন হচ্ছে, একটা সিজিয়াম অ্যাটমের এই দুটো গ্রাউন্ড স্টেটের মধ্যে ইলেকট্রন যদি এই নিচের স্টেটটা থেকে উপরের স্টেটায় এতবার 9192631770 বার যদি যাওয়া আসা করে, তার জন্য টোটাল যে টাইমটা লাগবে সেইটা হচ্ছে 1 সেকেন্ড। এইটা হচ্ছে ডেফিনেশন। এই ব্যাপারটা যদি কারোর কাছে ক্লিয়ার না হয়, সে আমাকে আরেকবার জিজ্ঞাসা করতে পারেন, আমি আরেকবার তাহলে বলবো।
কারণ এইটাই হচ্ছে সেকেন্ডের ডেফিনেশন গোটা পৃথিবীতে, পৃথিবীর প্রত্যেকটা দেশ এই ডেফিনেশনটাকে ফলো করে, যে সিজিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন এই গ্রাউন্ড এই f = 3 to f = 4 স্টেটে মধ্যে যদি 9192631770 বার যাওয়া আসা করে, তার জন্য যে সময়টা লাগবে সেই সময়টা হচ্ছে 1 সেকেন্ড। ওকে, এইটা সিজিয়াম ক্লক দিয়ে মাপা যায়, এবং সিজিয়াম ক্লক দু রকমের হয়, একটা হচ্ছে নর্মাল সিজিয়াম অ্যাট রুম টেম্পারেচার ক্লক এন্ড সিজিয়াম অ্যাট ভেরি ভেরি কোল্ড আলট্রা কোল্ড সিজিয়াম ক্লক, এবং সেটার দু রকম ফ্র্যাকশনাল অ্যাকিউরেসি থাকে। ওকে, তো খালি সিজিয়াম ক্লকই নয়, এরকম অনেক ধরনের কোয়াইট অ্যাকিউরেট ক্লক আছে। সিজিয়াম ক্লক ইজ অ্যাকচুয়ালি নট দি বেস্ট ক্লক ইন দি ওয়ার্ল্ড এট দিস মোমেন্ট। যেমন ধরুন হাইড্রোজেন কোয়ার্টজ ক্লক আছে। কোয়ার্টজ অ্যাকচুয়ালি ইজ নট অ্যান অ্যাটমিক ক্লক, কোয়ার্টজ ইজ এ ক্রিস্টাল ক্লক। হ্যাঁ, কোয়ার্টজ একটা ক্রিস্টাল, যেটা আমাদের এই সমস্ত আমাদের যে হাত ঘড়ি থাকে সেখানেও ছোট ছোট কোয়ার্টজ থাকে, সেটা বেসিক্যালি এটা একটা পিজো ইলেকট্রিক প্রপার্টি আছে, তার উপর ডিপেন্ড করে ওঠে। সো কোয়ার্টজ ইজ নট অ্যান অ্যাটমিক ক্লক। বাট কোয়ার্ট ছাড়া বাকি যে নামগুলো এখানে আছে, যেমন হাইড্রোজেন মেজার বা রুবিডিয়াম ক্লক, সিজিয়াম ক্লক, সিজিয়াম ফাউন্টেন ক্লক এন্ড অপটিক্যাল ক্লক, দে আর অল অ্যাটমিক ক্লক। সেগুলো হচ্ছে অ্যাটমের প্রপার্টির উপর বেস করে ক্লকটা বানানো হয়। ওয়ারাস কোয়ার্টজকে যদি যে পিজো ইলেকট্রিক প্রপার্টি আছে, তাকে যদি একটা ভোল্টেজ দিতে হয়, সে তার লেন্থটা ছোট বড় হয়, সেইটার উপর ডিপেন্ড করে ক্লকটা বানানো হয়। এবং এখানে আপনি দেখছেন যে এই অপটিক্যাল ক্লক, যেটা নিয়ে অ্যাকচুয়ালি আমি কাজ করি, সেটা নিয়ে আমি আজকে কিছু বলবো না, আজকের এই এই বক্তব্যতে আমি এইটা আসবো না। সেটা সব থেকে অ্যাকিউরেট ক্লক, যেটা ওই আমি যেটা বললাম যে 300 বিলিয়ন ইয়ার্স 1 সেকেন্ড তার এদিক ওদিক হতে পারে এটসেট্রা। whereas cesium clocks are also very accurate clock and the international standard of time সেটাই সিজিয়াম ক্লকের উপর বেস করে ডিফাইন করা হয়। ওকে, তো হঠাৎ করে সিজিয়ামই কেন, অন্য কোনো কেন নয়? ধরুন রুবিডিয়াম বা লিথিয়াম বা হাইড্রোজেন কেন তার উপর বেস করে ওয়ার্ল্ডের স্ট্যান্ডার্ড এসআই স্ট্যান্ডার্ড অফ ইউনিটটা কেন তার উপর বেস করে ডিফাইন করা হয়? এটা একটা স্বভাবতই কোশ্চেন আসতে পারে। তার কারণ হচ্ছে সিজিয়ামের দেখুন এই ইলেকট্রনস যে ডিস্ট্রিবিউশনটা, সেটা দেখুন খুব সুন্দর। সেটা দেখুন একমাত্র একটা ইলেকট্রন, যেটা ভ্যালেন্স ইলেকট্রন, সেটা হচ্ছে একটা ভ্যালেন্স ইলেকট্রন এবং তার ভেতরের ইলেকট্রন গুলো অল ক্লোজ সেল। যেটার হচ্ছে এই জেননের, মানে জেনন তো একটা ইনার্ট, তো ইনার্ট মানেই সেটা কমপ্লিটলি ক্লোজড হতে হবে। তো জেনন এন্ড তার সাথে একটা ইলেকট্রন আছে যেটা ওই এস সেলে আছে, সেই জন্য এইটা একটাই ভ্যালেন্স ইলেকট্রন। শুধু তাই নয়, সেই জন্য মানে ইলেকট্রনিক স্ট্রাকচারটা খুব সিম্পল, এবং সেটার জন্য অ্যাটমিক প্রপার্টিস গুলো জানাটা খুব অ্যাকিউরেটলি জানা সম্ভব। যদি ইলেকট্রনিক স্ট্রাকচার গুলো আরেকটু কমপ্লিকেটেড হতো, তার জন্য তাদের রিলেটিভিস্টিক এফেক্টের জন্য অ্যাটমিক স্ট্রাকচার ক্যালকুলেশনটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়েছে, যেটা সিজিয়ামের ক্ষেত্রে একটু ইজি। সেকেন্ড জিনিস হচ্ছে সিজিয়ামের একটাই মাত্র নন রেডিও অ্যাক্টিভ আইসোটোপ আছে, মানে স্টেবল। হ্যাঁ, তো সেই জন্য যেটা হবে যে আপনাকে মানে কোনো আইসোটোপ সিলেক্ট করতে হবে না এই ক্লক বানানোর জন্য, কারণ আইসোটোপ যদি একটা অ্যাটমের অনেকগুলো আইসোটোপ থাকে, তাহলে প্রত্যেক আইসোটোপের জন্য এই যে ক্লক ট্রানজিশনটা, সেটা একটু একটু করে চেঞ্জ হবে। কারণ আপনি একটা করে নিউট্রন অ্যাড করছেন, একটা করে নিউট্রন, আইসোটোপ মানে ডিফারেন্ট, আর নিউট্রন নাম্বারটা আলাদা হয়। নিউট্রন যদি অ্যাড করেন, তাহলে এই রিলেটিভিস্টিক এফেক্ট অফ ইলেকট্রনস এন্ড প্রোটনস এন্ড নিউট্রনের জন্য এই যে ক্লক ট্রানজিশনটা, সেটা খুব স্লাইটলি চেঞ্জ হবে, এবং সেটা আমাদের এই খুব অ্যাকিউরেট ক্লক বানানোর জন্য প্রচন্ড ম্যাটার করে। তো সেই জন্য যদি অনেকগুলো আইসোটোপ থাকতো, তাহলে প্রথমে আগে একটা আইসোটোপকে সিলেক্ট করতে হতো, বাট সেটা সিজিয়ামের জন্য করতে হয় না, সেটা অটোমেটিক্যালি নেচার হ্যাজ গিফটেড আস দিস থিংস। ওকে, তো সেইগুলোর জন্য, এগুলো হচ্ছে মেন দুটো কারণ যেটার জন্য সিজিয়ামকে ইন্টারন্যাশনালি এটা দিয়ে ক্লক বানানোর স্ট্যান্ডার্ডাইজেশন করা হয়। ওকে, নাও সিজিয়ামের এই যে নিউক্লিয়ার স্পিন, সেটা হচ্ছে 7.5। তো তাহলে যদি আমি ইলেকট্রন স্পিন, একটা ইলেকট্রন আছে সেটা হচ্ছে হাফ স্পিন, হাফের সাথে যদি 7.5 অ্যাড এবং মাইনাস করি, তাহলে আমি বেসিক্যালি দুটো স্টেট পাই, এফ স্টেট পাই, f = 4 আর f = 3। তো তাহলে এই দুটো স্টেটকে আমি অ্যাকচুয়ালি দুটো অপোজিট ম্যাগনেট হিসাবে ধরতে পারি। আমি ধরতে পারি যে আমার ইলেকট্রনটা এরকম আছে আর নিউক্লিয়ার স্পিনটা এরকম আছে। ইলেকট্রন স্পিনটা একবার এরকম ভাবে অ্যাড হচ্ছে, একবার এরকম ভাবে অ্যাড হচ্ছে। এরকম আর এরকমের জন্য আমি এটাকে দুটো আলাদা ম্যাগনেট জাস্ট অপোজিটলি ডাইরেক্টেড এরকম ভাবে ধরতে পারি। সেটাই আমি এখানে এঁকেছি, কারণ এইটা আমি পরের স্লাইডে ইউজ করবো। এই নর্থ সাউথ পোলটা জাস্ট অপোজিট, ফ্লিপড। ওকে, এই দুটো স্টেটের মধ্যে। তো আমি তাহলে সিজিয়াম ক্লক কিভাবে বানাতে পারি একটু দেখে নেওয়া যাক, খুব সিম্পল ভাবে।
ধরুন আমার কাছে একটা কন্টেনার আছে, যেখানে আমার রিজার্ভার আছে, যেখানে আমার কাছে প্রচুর প্রচুর সিজিয়াম অ্যাটম আছে। এই সিজিয়াম অ্যাটম গুলো দুটো স্টেটেই ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, F is equal to 3 and F is equal to 4, দুটো স্টেটেই 50% এখানে 50% ওই স্টেটে আছে। সেই জন্য আপনি এই ম্যাগনেট গুলো দেখতে পাচ্ছেন ওই উল্টো পাল্টা করে মোটামুটি 50-50% ডিভিডার। এবার আমি যদি এই কন্টেনার থেকে সিজিয়াম অ্যাটম গুলোকে যেতে দিই, মানে যেটাকে আমরা বিজ্ঞানের ভাষায় অ্যাটমিক ওভেন বলি, তো এটাকে একটু হিট করলে সিজিয়াম এই ম্যাগনেট গুলো বেসিক্যালি আপনি ধরে নিন, বা সিজিয়াম অ্যাটম গুলো এই টু স্টেটস, ওরা এই ফুটোটা দিয়ে বাইরে থেকে বাইরের দিকে বেরিয়ে আসে। বাট এখানে আমার কাছে কি আছে, এখানে আমার দুটো স্টেটেরই অ্যাটম আছে, এই দুটো স্টেটেরই আছে। প্রথমে আমাকে যেটা করতে হবে, প্রথমে আমাকে একটু স্টার্ন গার্লেক এফেক্টের সাহায্য নিতে হবে, মানে একটা ম্যাগনেটিক ফিল্ড গ্রেডিয়েন্ট আমি দেবো যাতে করে এই দুটো ম্যাগনেটিক স্টেট দুদিকে বেঁকে যাবে। আমরা জানি ওই স্পিন স্টেট সেইভাবেই মাপা হয়েছিল। তো সেই দুটো যখন হলো, আমি এমন ভাবে পরের জিনিসটাকে সিলেক্ট করলাম, এটা হচ্ছে একটা মাইক্রোওয়েভ ক্যাভিটি, যাতে এই এক ধরনের ম্যাগনেট, মানে F is equals to 4 স্টেটে যে ম্যাগনেট গুলো আছে, মানে F is equals to 4 স্টেটের যে অ্যাটম গুলো, সেইগুলো বেঁকে গিয়ে আমার এক্সপেরিমেন্টে আর আসবে না। আমি খালি আমার এক্সপেরিমেন্টের মধ্যে F is equal to 3 স্টেটের অ্যাটম গুলো পাবো। ওকে, এইগুলো বেঁকে গেল, এগুলো আমার এক্সপেরিমেন্ট থেকে বেরিয়ে গেল, আর আমি খালি এই স্টেটের অ্যাটম গুলোকে পেলাম। এইবার এইগুলোকে আমি একটা মাইক্রোওয়েভ ক্যাভিটির মধ্যে দিয়ে পাঠালাম। মাইক্রোওয়েভ ক্যাভিটিতে আমি মাইক্রোওয়েভ দিতে পারি। ওই 9.192631770 এটা হচ্ছে মাইক্রোওয়েভ, রাফলি স্পিকিং 9.2 গিগাহার্জ। তো 9.2 গিগাহার্জ আমি এই মাইক্রোওয়েভ ক্যাভিটিতে জেনারেট করতে পারি। এইবার ক্যাভিটির মধ্যে দিয়ে জেনারেট, যখন আমি ধরুন মাইক্রোওয়েভটা অফ আছে, তখন যদি আবার আর একটা সেকেন্ড স্টার্ন গার্লেক স্টেট আছে, সেটা দিয়ে তাহলে এই স্টেট গুলো চলে যাবে, কোনো রকম কিছু হচ্ছে না, কারণ আমি তো তাদেরকে ফ্লিপ করছি না। এইবার আমি যদি মাইক্রোওয়েভ অ্যাড করি এক্স্যাক্টলি অ্যাট ওই ফ্রিকোয়েন্সিতে 9.192631770, তাহলে কি হবে, এই স্টেটের অ্যাটম গুলো এক্সাইট হয়ে ওই মাইক্রোওয়েভটাকে অ্যাবজর্ব করে উপরের স্টেটটাতে চলে যাবে, রাইট? কারণ ও রাইট ফ্রিকোয়েন্সি পেয়েছে। আপনি যদি মনে করে থাকেন ওই যে লরেন্সিয়ান স্পেকট্রামটা, যেটা আমি ওই ফ্রিকোয়েন্সিটাকে টিউন করে পেয়েছিলাম, ওখানে আমি লেজার বলেছিলাম, বাট এখানে মাইক্রোওয়েভ, ব্যাপারটা একই। তাহলে চলে যাবে, চলে গেলে কি হলো, ওই ওপরের স্টেটে গেলেই পরের স্টার্ন গার্লেক স্টেটটার জন্য ও আবার বেঁকে যাবে। আগে বেঁকছিল না, কারণ মাইক্রোওয়েভটা অফ ছিল। মাইক্রোওয়েভটা যখনই আমি দিলাম, তখন ও ওপরের স্টেটে চলে গেল, মানে আবার সে বেঁকে গেল। বেঁকে গিয়ে আমি এখানে যদি একটা ডিটেক্টর রাখি, সে বেঁকে গিয়ে এমন ভাবে ডিটেক্টরটাকে আমি প্লেস করলাম যাতে বেঁকে গিয়ে ওর ওপরেই পড়লো। তাহলে এখানে কি হচ্ছিল, এখানে আমার ডিটেক্টরের মধ্যে আমি নো সিগন্যাল পাচ্ছিলাম যখন মাইক্রোওয়েভটা অফ। আর যদি আমি রাইট ফ্রিকোয়েন্সিতে মাইক্রোওয়েভটা দিই, অন্য ফ্রিকোয়েন্সি দিলে কিন্তু হবে না, দিই, তাহলে এটা ওপরের স্টেটে চলে গিয়ে বেঁকে গিয়ে ও ঠিক ডিটেক্টরের উপর পড়লো, ডিটেক্টর আমাকে একটা সিগন্যাল দিল। আমি বুঝলাম যে হ্যাঁ, তার মানে আমার মাইক্রোওয়েভ সিগন্যালটা ঠিক আছে, মানে এক্স্যাক্টলি আমি রাইট ফ্রিকোয়েন্সিতে দিচ্ছি। তা সেই করে আমি এই ফ্রিকোয়েন্সিটাকে আমি মাপলাম, যে আমি এই ফ্রিকোয়েন্সিটাকে এক্স্যাক্টলি ভেরি অ্যাকিউরেটলি মাপলাম, 9.192631770 গিগাহার্টজ বা হ্যাঁ, এটা মাপলাম। মাপার পর আমি জানি যে আমার ডেফিনেশন অফ সেকেন্ড হচ্ছে এতগুলো অসিলেশন, তো সেইটা থেকে আমি টাইমে কনভার্ট করলাম। ওকে, তো এইটা একটা সর্ট অফ ওই সিজিয়াম ক্লকের ছবি দেখতে পাচ্ছেন। এটা অ্যাকচুয়ালি খুবই ছোট সাইজে, খুব একটা বড় নয়, মানে অ্যারাউন্ড 10 সেন্টিমিটার মতন হবে। এটা একটা গ্লাস সেলের মধ্যে এটা হচ্ছে সিজিয়াম ওভেন, তার মধ্যে ওই ম্যাগনেটিক ফিল্ড গ্রেডিয়েন্ট যেটা স্টার্ন গার্লেক এফেক্ট করে, তারপর রামজে ক্যাভিটি যেটা ওই মাইক্রোওয়েভ ক্যাভিটি, তারপর সেকেন্ড স্টার্ন গার্লেক স্টেট, তারপরে ডিটেক্টর। এটা দেখতে এরকম হয়। ওকে, প্রথমের দিকে যে সিজিয়াম ক্লক গুলো বানানো হয়েছিল, সেইগুলো বিশাল বিশাল লম্বা বানানো হয়েছিল, মানে এইটা আপনি যেটা ছবি দেখেন, এটা এনআরসি কানাডার এরকম একটা সিজিয়াম ক্লক বানানো হয়েছিল, যেটা একটা ভেরি ভেরি সিল্ডেড, মানে একটা আপনার ওই ইলেকট্রিক্যালি কমপ্লিটলি সিল্ডেড, মানে ফ্যারাডে কেজ, এই জন্য এটা দেখছেন পুরো কপারের তৈরি করা বানানো একটা ঘর। এইটার লেন্থ হচ্ছে অলমোস্ট 7 মিটার। হ্যাঁ, whereas আজকের দিনে আপনি যে সিজিয়াম ক্লক কিনতে পারবেন, সেটা হচ্ছে সর্ট অফ এ সাইজ অফ দিস বক্স। এটা হচ্ছে একটা ধরুন ওই কম্পিউটারের সিপিইউ এর সাইজ, এতই ছোট করে সমস্ত কিছু মিনিয়েচারাইজ করে বানানো হয়েছে। এবং এই ধরনের ছোট সিজিয়াম ক্লক 1957 থেকে অলরেডি কমার্শিয়ালি অ্যাভেলেবেল আছে। ওকে, সো আজকের দিনে অল এইরকম ছোট ছোট সিজিয়াম ক্লক বানানো, এটা জাস্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ছাড়া আর কিছু না। ওকে, সো ফার সো গুড। এখনো পর্যন্ত কি কোনো কোশ্চেন আছে? তারপরে আমি তাহলে নেক্সট স্টেপটাতে যাব। ওকে, তো এখনো পর্যন্ত হ্যাঁ, অর্জিতা পাল, হ্যাঁ। বলছি
আমরা কি করে বলতে পারছি যে অপটিক্যাল ক্লকে 1 বিলিয়ন ইয়ারে 1 সেকেন্ড এদিক ওদিক হবে অ্যাকিউরেটলি, আমরা কি করে ওটা বলতে পারছি? হ্যাঁ, তুমি যদি ওই অপটিক্যাল ক্লকের ফ্র্যাকশনাল অ্যাকিউরেসি আমি কত বলেছিলাম 10⁻18, রাইট? 10⁻18 হচ্ছে ডেল্টা নিউ বাই নিউ, এটা হচ্ছে ফ্র্যাকশনাল অ্যাকিউরেসি ডেফিনিশন। আর ডেল্টা নিউ বাই নিউ ইজ ইকুয়ালস টু ডেল্টা টি বাই টি। ওকে, এবার ডেল্টা টিটা আমি কি বললাম যে 1 সেকেন্ডের এদিক ওদিক হবে, তার মানে ডেল্টা টিটা হচ্ছে 1 সেকেন্ড। এবার ডেল্টা টিটা তুমি যদি 1 সেকেন্ড ধরো, তার মানে টি হচ্ছে 10⁻18 সেকেন্ড। 10⁻18 সেকেন্ড মানে হচ্ছে 300 বিলিয়ন ইয়ার্স। তুমি যদি এটাকে কনভার্ট করো ইয়ার্সে, তাহলে এটা 10⁻18 সেকেন্ড মানে হচ্ছে 300 বিলিয়ন ইয়ার্স। তো তার মানে হয় যে কোনো একটা ঘড়ি যদি 300 বিলিয়ন ইয়ার্স ধরে চলে, তার মধ্যে সেটার 1 সেকেন্ডের এদিক ওদিক নড়াচড়া হবে। বুঝতে পারলে ব্যাপারটা? আচ্ছা, হুম। আর কোনো কোশ্চেন? আচ্ছা, দেখুন এতক্ষণ আমি বললাম অল অ্যাটমিক ক্লক এটসেট্রা এটসেট্রা। হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ বলছিলাম অপটিক্যাল ক্লকটা কি একটু যদি ছোট করে একটু যদি বলে দেন। হ্যাঁ, অপটিক্যাল ক্লকটা ছোট করে বলে দিচ্ছি। আমি যে ওই যে এই যে স্লাইডটা দেখালাম এইখানে এই যে দুটো এনার্জি স্টেটের মধ্যে ডিফারেন্স, এইটা সিজিয়ামের জন্য দেখুন মাইক্রোওয়েভ 9.2 গিগাহার্টজ। ইনস্টেড আমি যদি কোনো অপটিক্যাল ট্রানজিশন নিই, মানে ইলেকট্রনিক ট্রানজিশন বিটুইন টু ইলেকট্রনিক স্টেটস, হ্যাঁ সেইটা হচ্ছে অপটিক্যাল ট্রানজিশন। আমরা জানি যে ওই ধরুন লাইমান আলফা হ্যান ত্যান এগুলো সব জানি তো আমরা, সেগুলো অপটিক্যাল বা অন্য কোনো আরো ট্রানজিশন হয়, সেগুলো যদি আমি অপটিক্যাল ডোমেনে নিই তখন এই ফ্রিকোয়েন্সিটা হয় 10⁻15 হার্টজের আশেপাশে। তো সেইটা তখন হয় অপটিক্যাল ক্লক। এবার যেটা আমার মনে হয় আরেকটু জানার দরকার, সেটা হচ্ছে যে অপটিক্যাল ক্লকে গিয়ে লাভ কি, 9.2 গিগাহার্টজ থেকে 10⁻15 হার্টজে গিয়ে লাভ কি, সেটা আমি অ্যাকচুয়ালি বলেছিলাম যে আপনি যদি আরো ফাস্ট পেন্ডুলাম নেন, যেটার অসিলেশন পিরিয়ড অনেক ফাস্ট, তাহলে একটা কাউন্ট মিস করলে আপনি অ্যাকচুয়ালি সময়ের একটা খুব খুব ছোট ছোট ফ্র্যাকশন মিস করছেন। হ্যাঁ, সো এইখানে যেখানে 9.2 গিগাহার্টজ, সেখানে যদি একটা কাউন্ট মিস করেন সেটা হচ্ছে 10⁻9 সেকেন্ড। Whereas আপনি যদি 10⁻15 সেকেন্ড অসিলেশন পিরিয়ডে যান 10 তাহলে সেখানে যদি একটা কাউন্ট মিস করেন, তাহলে আপনি যে মিস করছেন সেটা হচ্ছে 10⁻15 সেকেন্ড। এটা 10⁻9 এর থেকে 6 অর্ডারস অফ ম্যাগনিটিউড স্মলার। বোঝা গেল কি যেটা আমি বললাম? আমি জানি না আমি ঠিক মতন ক্লিয়ার করে মানে বাংলায় বোঝাতে পারলাম কি। বোধহয় এটা বলা যায়, মানে অপটিক্যাল ক্লকের ক্ষেত্রে ওটার আরো অ্যাকিউরেট হচ্ছে আর কি। হ্যাঁ, কারণ যেহেতু অসিলেশন পিরিয়ডটা অনেক কম, সেই জন্য একটা কাউন্ট যদি মিস করে কাউন্টার, ধরুন কোনো কাউন্টারই তো আর অ্যাবসলিউটলি অ্যাকিউরেট না, প্রত্যেকেরই একটা না একটা কিছু অ্যাকিউরেসি থাকবেই। সেটা কখনোই মানে আইডিয়াল এক্সাক্ট তো কেউ কিছু মাপতে পারে না, ঠিক আছে? তো সেই জন্য একটা কাউন্ট যদি মিস করে, তাহলে একটা সেকেন্ডের খুব ছোট্ট 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 ফ্র্যাকশন সে মিস করছে। এবার অসিলেশন পিরিয়ডটা যদি অনেক বেশি হয়, সেখানে যদি একটা কাউন্ট মিস করে, তাহলে একটা সেকেন্ডের বড় ফ্র্যাকশন মিস করছে। সেটাই হচ্ছে মেন ইয়ে। এবার বোঝা গেল কি? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, তো এতক্ষণ তো আমি ধরুন অ্যাটমিক ক্লক নিয়ে বলে গেলাম যে বেসিক্যালি অ্যাটমের অসিলেশন নিয়ে কিভাবে অ্যাটমিক ক্লক বানানো হয় এটসেট্রা। বাট সি প্র্যাকটিক্যাল লাইফে, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে বেশিরভাগ ক্ষেত্রেই, সব ক্ষেত্রে নয়, আমাদের রেগুলার ডেইলি লাইফে আমরা ফাইনালি তো চাইবো যে আমাদের এই ঘড়িটা আমাদের রেগুলার ডে টু ডে যে ঘড়ি তার সাথে ম্যাচ করুক, মানে আমাদের বেসিক্যালি সোলার ডে। বাট সেই ডে টু ডে আমাদের প্রত্যেকেরই একটা বায়োলজিক্যাল ক্লক আছে, আমাদের প্রত্যেকের মধ্যে যে কোনো জীব জগতের যে কোনো জিনিসের মধ্যে একটা বায়োলজিক্যাল ক্লক আছে, এবং সেই বায়োলজিক্যাল ক্লকটা একটা পার্টিকুলার, আমি জানি না বায়োলজির কোন এক্স্যাক্টলি এজেন্ট বা হোয়াট এভার মলিকিউল সেটাকে ইয়ে করে, সেটা আমি ঠিক জানি না। সেটার জন্য অ্যাকচুয়ালি নোবেল প্রাইজ পেয়েছিল 2017 এই তিনজন ভদ্রলোক। তো বায়োলজিক্যাল ক্লকে আমরা জানি যে আমাদের কখনো ঘুম পায়, তারপর আমরা ঘুম থেকে উঠি, তারপর কাজ করি, হ্যান করি ত্যান করি, সমস্ত রকম এটসেট্রা হয়। তো আমাদের যে ঘুম পাওয়ার ব্যাপারটা, সেটা কন্ট্রোল করে মেলাটোনিন নামে এক রকমের
মলিকিউল আছে আমাদের শরীরে, সেটা অ্যাকচুয়ালি যখন একটা সময়ের পর, মানে ধরুন এই সন্ধ্যে 7টা-8টার পর থেকে একটু বেশি পরিমাণে আমাদের শরীরের মধ্যে ক্ষরিত হয়, তো সেই জন্য তখন একটা সময় আমাদের ঘুম ঘুম ভাব আসে, তারপর যখন মিড নাইট হয় সেটার ম্যাক্সিমাম পোরশন সিক্রিয়েশন হয়, তারপর আবার ধীরে ধীরে সেটা কমতে থাকে ধরুন যখন সানরাইজ হয়। এবং এটা প্রত্যেক এই যে মেলাটোনিন কখন সিক্রিয়েশন হবে, কম বা বেশি বা ম্যাক্সিমাম, সেটা কিন্তু ডিপেন্ড করে সূর্যের উপর, ডে লাইটের উপর। হ্যাঁ, তো সেই জন্য ডে লাইটের উপর কখন এটার সাথে কোনো অ্যাটমিক ক্লক তো সে জানে না, সে জানে অনলি সূর্য, কখন সে সূর্যের আলো বা ডে লাইট পাবে। তো সেইটাই হচ্ছে এই যে তিনজন ভদ্রলোক নোবেল প্রাইজ পেয়েছিলেন তিনি করেছিলেন। তাহলে এখন কোশ্চেন হচ্ছে, আমি এই ব্যাপারটায় মোটেও যেতে চাইছি না, বাট এটা জাস্ট আনলাম এই জন্যই যে বেসিক্যালি এখন আমাদের এই অ্যাটমিক ক্লকটাকে এই আমাদের ডে টু ডে যে বায়োলজিক্যাল ক্লক তার সাথে কিভাবে সিঙ্ক্রোনাইজ করা যায়, আদারওয়াইজ ইট ইজ নট সো মাচ ইউজফুল, রাইট? আমি হয়তো খুব অ্যাকিউরেট ঘড়ি দিয়ে সময় মাপছি, বাট সেটাকে আমাকে ডে টু ডে লাইফে কিভাবে আনতে হবে। তো সেইটার জন্য এই ডে টু ডে লাইফ মানে আমাদের জাস্ট রেগুলারের জীবনযাত্রা, সেটাকেই বোঝায় না। মানে ডে টু ডে লাইফ একটা হচ্ছে মাছ বর্ডার থিং, যেটাতে ধরুন আমাদের এই আমরা হয়তো গুগল ম্যাপ খুলে ম্যাপ দেখছি, সেটাও আমাদের ডে টু ডে লাইফে ইউজ হয়, বা আমরা ধরুন এরোপ্লেনে চলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছি। তো সেই জন্য এটাকে শুধুমাত্র একটা জায়গার মধ্যে সীমিত করলেই হবে না, সেটাকে আবার পুরো পৃথিবীর মধ্যে একটা স্ট্যান্ডার্ডাইজ ফর্মে আনতে হবে। হ্যাঁ, মানে পুরো পৃথিবীর মধ্যে একটা আমি ঠিক ইয়েতে বলতে পারছি না, মানে ইট শুড বি সিনক্রোনাইজড উইথ রেসপেক্ট টু রেফারেন্স স্ট্যান্ডার্ড ইন দি ইন্টারন্যাশনাল লেভেল। সেইটার জন্য একটা সংস্থা আছে বিআইপিএম, যারা অ্যাকচুয়ালি 7টা সব বেস ইউনিটটাকে মেনটেন করে বিশ্বব্যাপী। বিআইপিএম প্যারিসে অবস্থিত। এইটা বিআইপিএম এর ছবি দেখছেন। তো বিআইপিএম এর যে স্ট্যান্ডার্ডটা ওয়ার্ল্ডে মেনটেন করে, সেইটা পৃথিবীর প্রত্যেকটা দেশ মেনটেন করে, ইনক্লুডিং ইন্ডিয়া এন্ড এটসেট্রা। ওকে, তো এখন আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ধরুন আমাদের যে সূর্য উদয় হয় এবং অস্ত যায়, সেটা ডিফারেন্ট পৃথিবীর ডিফারেন্ট পার্টে ডিফারেন্ট সময় হয়, তো সেইটাও আবার আমাদের মেনটেন করতে হবে। মানে যেমন ধরুন আমরা আমাদের জিরো হচ্ছে গ্রিনিচের ওপর দিয়ে গেছে, আর আমাদের যে 82.5 ডিগ্রি আমরা যে পূর্ব দিকে আছি, সেটার করসপন্ডিংলি 5.5 ঘন্টা আমরা বেসিক্যালি তার থেকে এগিয়ে আছি গ্রিনিচের থেকে। এগুলো ওই টাইম জোনের মধ্যে ডিফারেন্ট কান্ট্রি ডিভাইড করা আছে, আর ইন্ডিয়া একটাই টাইম জোন ফলো করে। তো যাই হোক, ওই ব্যাপারটা অতটা না গিয়ে, তো বিআইপিএম এর ওপরে আর একটা সংস্থা আছে, সেটা হচ্ছে সিআইপিএম। এই সিআইপিএম ডিসিশন নেয়, দে আর ডিসিশন মেকিং অথরিটি। তারা ডিসিশন নেয়, ওকে ওয়ার্ল্ড এই রুলস এন্ড রেগুলেশনস ফলো করবে। রুলস এন্ড রেগুলেশনস ইন দি সেন্স অফ দিস প্রাইমারি স্ট্যান্ডার্ড, সেটা সময়ই হোক বা অ্যাম্পিয়ারই হোক বা যাই হোক না কেন, প্রত্যেকের জন্য। তো আমরা এখন সময় হিসাবে এক্সাম্পল হিসাবে ধরে নিই যে সময়ের এই যে ডেফিনেশন যে সিজিয়ামের উপর বেস করে হবে, সিজিয়ামের অ্যাটমিক ক্লকের উপর বেস করে হবে, এটা সিআইপিএম ডিসাইড করে। সিআইপিএম ডিসাইড করার পর সে বিআইপিএম কে বলে যে তুমি এইটাকে মেনটেন করো। সো বিআইপিএম ইজ অ্যাকচুয়ালি an agency which কি বলবো, মানে which actually does it। হ্যাঁ, তারপরে বিআইপিএম তো প্যারিসে আছে, বাট বিআইপিএম খালি একা করলেই হবে না, প্রত্যেকটা দেশকেও সেটা মেনটেন করতে হবে। প্রত্যেকটা দেশের যে ইনস্টিটিউট গুলো সেটাকে মেনটেন করে, সেটাকে বলে ন্যাশনাল মেট্রোলজি ইনস্টিটিউট, এনএমআই। এই যেমন আমাদের দেশে সিএসআই এর এনপিএল দিল্লিতে আছে, সে হচ্ছে আমাদের দেশের এনপিআই, যে যার মেন উদ্দেশ্যই হচ্ছে এই সমস্ত স্ট্যান্ডার্ড গুলোকে মেনটেন করা অ্যাট পার টু দি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, মানে অ্যাট পার টু দি বিআইপিএম। ওকে, তারপরে সেই যে স্ট্যান্ডার্ড, সেটাকে আবার ফার্দার পুরো ইন্ডিয়ার মধ্যে ডেসিমিনেট করা। পুরো ইন্ডিয়ার মধ্যে, যেমন ধরুন আপনারা আজকে প্রত্যেকেই মোবাইল ফোন বা কম্পিউটারের মধ্যে দিয়ে অনলাইন লগ ইন করেছেন, দেখবেন আপনাদের ওখানে প্রত্যেককে একটা সময় দেখাচ্ছে। যেমন আমার কম্পিউটার এখন দেখাচ্ছে 8:04। এইটা কিন্তু সিনক্রোনাইজড টু দি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, ইটস সাপোজ টু বি সিনক্রোনাইজড। বা আপনি আপনার ঘড়ি দিয়ে মোবাইল ফোনে যে সময়টা দেখছেন, সেটাও কিন্তু একটা সাপোজ টু বি সিনক্রোনাইজড টু দি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। আর ধরুন আপনার যে প্রোভাইডার আছে, ভোডাফোন, জিও হোক বা বিএসএনএল হোক, দে আর অল সিনক্রোনাইজিং দেয়ার ক্লকস টু দি এনপিএল ক্লক। ওকে, তো এইভাবে অ্যাকিউরেট টাইম ফ্রম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টু প্রত্যেক জায়গায় প্রত্যেক মানুষের মধ্যে ডিসেমিনেট করা হয়। ওকে, আমাকে মনে হচ্ছে একটুখানি তাড়াতাড়ি করতে হবে। তো কিভাবে ডিসেমিনেট করা হয় সেটা আমি অতটা ডিটেলে যাচ্ছি না, সেটা এই স্লাইডে ছিল,
বাট যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে যে এই যে বিআইপিএম এই যে অ্যাটমিক ক্লক দিয়ে টাইম মেনটেন করে, সেখানে এই যে আর্থের রোটেশন এটাও কিন্তু আবার ফিক্স নয়, এটাও কিন্তু দিন বা দিন চেঞ্জ হয়। আর্থের রোটেশন একটু আধটু চেঞ্জ হয়, সেই জন্য আমাদের আবার একটা কারেকশন মাঝে সাঝে দিতে হয়, সেটাকে বলে লিপ সেকেন্ড কারেকশন। সেই আর্থের রোটেশনের পিরিয়ড এক্স্যাক্টলি কত, দেখুন আমরা এখানে সেকেন্ডের অ্যাকিউরেসি কিন্তু বলছি না, আমরা এখানে 10⁻⁻15 সেকেন্ড ফেমটো সেকেন্ডের অ্যাকিউরেসি বলছি। সেই ফেমটো সেকেন্ডের অ্যাকিউরেসিতে আর্থের রোটেশনও মাপতে হবে। সেইটা মাপে আবার একটা অন্য সংস্থা, সেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল আর্থ রোটেশন এন্ড রেফারেন্স সার্ভিস সিস্টেম, IRS। তারা মেপে বলে যে কখন এক্স্যাক্টলি আমাকে কারেকশনটা দিতে হবে। তারা এই বিআইপিএম কে দেয়, দিয়ে বিআইপিএম বেসিক্যালি ওই অ্যাটমিক ক্লকটাকে আমাদের বায়োলজিক্যাল ক্লক বা টাইম জোনের যে ক্লক তার সাথে ম্যাপ করে। ওকে, এবং সেইটা তখন আমরা আমাদের দেশের এনপিএল, এনএমআই, অন্যান্য দেশের বা আমাদের দেশের এনপিএল এর থ্রু দিয়ে প্রত্যেক মানুষের কাছে বিভিন্নভাবে পৌঁছে যায়। ওকে, নাও আমি একটা লাস্ট পার্ট অফ মাই টক, আমি একটা উদাহরণ দিচ্ছি কেন এত অ্যাকিউরেট ক্লকের দরকার হয়। ধরুন আমি ধরুন কলকাতায় গেছি, দিয়ে কলকাতায় গিয়ে কোনো একটা জায়গা আমায় খুঁজতে হবে। আমি কি করব, আমি আমার মোবাইল ফোন খুলবো, দিয়ে গুগল ম্যাপটা চালু করব। বাট আমরা কি জানি গুগল ম্যাপ কিভাবে কাজ করে? অ্যাকচুয়ালি গুগল ম্যাপ কাজ করার, বা যে কোনো নেভিগেশন সিস্টেম, গুগল ম্যাপ ইজ জাস্ট অ্যান এক্সাম্পল, কাজ করার পিছনে কিন্তু ব্যাকবোন হচ্ছে ক্লক। The entire thing is decided by clock, and let's see how it does. আমাদের ঘড়ির মধ্যে, আমাদের এটা ধরুন আমাদের মোবাইল ফোনের মধ্যে একটা অ্যাকিউরেট ঘড়ি আছে। এই মোবাইল ফোনটা তার কাছাকাছি টাওয়ার থেকে সিগন্যাল রিসিভ করে। যে সিগন্যাল রিসিভ করে তার মধ্যে একটা পার্ট থাকে, সে যখন এই সিগন্যালটা কাছে তার টাওয়ার থেকে, মানে ওয়েভ প্যাকেট, লেটসে সিগন্যাল প্যাকেট যখন ছেড়ে দেয়, তখন একটা টাইম স্ট্যাম্প দেয়, মানে আমি এই টাইমে আমি এই প্যাকেটটাকে ছাড়লাম। আর আমাদের মোবাইল ফোন যখন সেটাকে রিসিভ করে, তখন সে একটা টাইম স্ট্যাম্প দেয় এট দি পয়েন্ট অফ রিসিভিং, যে আমি এই টাইমে এইটাকে রিসিভ করলাম। তাহলে আমি যদি এই দুটো, মানে এক্স্যাক্টলি এই টাইমে ছাড়ছে আর এই টাইমে ধরছে, এই দুটো যখন আমি এক্স্যাক্টলি যদি আমি জানতে পারি, তাহলে সেটাকে ভেলোসিটি অফ লাইট, কারণ ওয়েভ তো ভেলোসিটি অফ লাইটই আসছে, মাল্টিপ্লাই করলে বেসিক্যালি আমার মোবাইল ফোন বুঝতে পারবে যে সেই ট্রান্সমিটারটা বা ওই যে মোবাইল ফোনের টাওয়ার থাকে না, সেই টাওয়ারটা কত দূরে তার থেকে আছে। মানে এই ডিস্টেন্সটা হবে সি ইজ ভেলোসিটি অফ লাইট টাইমস টিই মাইনাস টিএস। বাট এখানে যেটা মেইন জিনিস সেটা হচ্ছে, দেখুন এই দুটো ঘড়িকে সিঙ্ক্রোনাইজ হতে হবে। যদি এই ঘড়িগুলো সিঙ্ক্রোনাইজ না হয়, তাহলে এই সিস্টেমটা কাজই করবে না। ওকে, ধরুন একটা উদাহরণ দেখে নেওয়া যাক। এটা একটা সিনেমার, আপনি বুঝতেই পারছেন এটা একটা কেয়ামত সে কেয়ামত তাক সিনেমার ইয়ে। তো এখানে ধরুন এই দুটো ঘড়ি দেখুন, এই দুটো পেন্ডুলাম কিন্তু সিঙ্ক্রোনাইজ নয়। তো আমাদের এই টাওয়ারে, এই যে টাওয়ারের ঘড়ি আর আমার মোবাইল ফোনের ঘড়ি যে যদি সিঙ্ক্রোনাইজ না হয়, তাহলে কিন্তু এই পুরো সিস্টেমটা, এই পুরো মেথডটা কাজই করবে না, তাই না? কারণ আমার মেইন যে আমি ডিস্টেন্সটা মাপছি, তার মেইন বেসিসটাই হচ্ছে যে ঘড়ি দুটো সিঙ্ক্রোনাইজ। তাই থেকে আমি টাইম ডিফারেন্সটা দেখতে পাচ্ছি, টাইম ডিফারেন্সকে সি দিয়ে মাল্টিপ্লাই করে আমি দেখতে পাচ্ছি যে আমার এই টাওয়ারটা কতটা দূরে আছে। তাহলে আমি কি বলতে পারবো, যে আমি যদি এই ডিস্টেন্সটা মাপতে পারি, অ্যাজিউমিং দ্যাট আমার ঘড়ি টড়ি সমস্ত কিছু সিঙ্ক্রোনাইজ আছে, আমি বলতে পারবো যে আমার মোবাইল ফোনটা এই টাওয়ার থেকে এত দূরে আছে। বাট এই টাওয়ার থেকে এত দূরে একটা সার্কেলের যে কোনো জায়গায় থাকতে পারে। আমি বলতে পারবো না যে এই জায়গাতে আছে, এটা এখানেও থাকতে পারে, বা এটা ওই সার্কেলের যে কোনো জায়গাতেই থাকতে পারে। সেই জন্য আমার আরেকটা যদি টাওয়ার থেকে আমি সেম সিগন্যাল রিসিভ করি, তাহলে আমি এই যে দুটো সার্কেল যেখানে মিট করবে, তাহলে আমি বলতে পারি যে আমার ঘড়ি, আমার মোবাইল ফোনটা আইদার এখানে আছে অথবা এখানে আছে। স্টিল দিস টু প্লেসেস কুড বি ভেরি ফার অ্যাওয়ে। আমি এখনো বলতে পারছি না যে আমি এক্স্যাক্টলি আমার মোবাইল ফোনে আমি কোথায় আছি। আমি বলতে পারি যে আমি এখানে আছি বা ওখানে আছি। এই জন্য আমার যদি আরেকটা থার্ড টাওয়ার থাকে, তাহলে তিনটে সার্কেল একমাত্র একটা জায়গাতেই মিট করতে পারে। তাহলে কি বোঝা গেল, যে আমাদের নিজেদের পজিশন মাপতে গেলে মোবাইল ফোন দিয়ে অ্যাটলিস্ট তিনটে টাওয়ারের প্রয়োজন, অ্যাট দি সেম টাইম। আমার মোবাইল ফোনকে তিনটে টাওয়ার থেকে সিগন্যাল রিসিভ করতে হবে, অ্যাকচুয়ালি চারটে টাওয়ার থেকে, কারণ আমরা এটা 2 ডাইমেনশনালে দেখছি, পৃথিবী তো 3 ডাইমেনশনাল। তো সেই জন্য এটা স্ফেরয়েড হয়। স্ফেরয়েড হওয়ার জন্য আমাদের অ্যাটলিস্ট চারটে টাওয়ার থেকে অ্যাট দি সেম টাইম সিগন্যাল রিসিভ করতে হয়। সেই জন্য আপনি দেখবেন মাঝে মাঝে মোবাইলের টাওয়ার দেখা যায় না,
তার মানেটা কি, সে অ্যাট দি সেম টাইম 4টে টাওয়ার থেকে সিগন্যাল পাচ্ছে না, মিনিমাম 4টে টাওয়ার থেকে তাকে সিগন্যাল পেতে হবে। তো যদি 4টে টাওয়ার থেকে সিগন্যাল পায় তাহলে আমি বলতে পারবো এক্স্যাক্টলি আমি আমার মোবাইল ফোনটা কোন লোকেশনে আছে। তো এইটাই নেভিগেশন সিস্টেমে, স্যাটেলাইট বেসড নেভিগেশন সিস্টেমের মেন ইয়ে। এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে তার ব্যাকবোন হচ্ছে কিন্তু ঘড়ি, অন্য কিছু নয়। আমরা ঘড়ি দিয়েই পজিশন মাপি, অন্য কিছু দিয়ে পজিশন মাপি না। তো এখানের যে মেন জিনিসটা, এই প্রত্যেকটা ঘড়িকে সিনক্রোনাইজ হতে হবে ভেরি ভেরি অ্যাকিউরেটলি। কত সিনক্রোনাইজ হতে হবে? সরি, যদি আমি 1 মিটার অ্যাকিউরেসিতে আমার পজিশন মাপতে চাই তাহলে ঘড়িগুলোকে 3 ন্যানোসেকেন্ডের মধ্যে সিনক্রোনাইজ হতে হবে। 3 ন্যানোসেকেন্ড একটা ভেরি স্মল টাইম। হ্যাঁ, তো তার মানে বুঝতে পারছেন যে আমরা না বুঝে অ্যাটমিক ক্লক প্রতিদিন রেগুলার লাইফে ইউজ করি, এবং আমাদের রেগুলার লাইফে নেভিগেশন একটা খুবই মানে ওতপ্রোত ভাবে আজকের দিনে ধরেছে। ইভেন মানে জোম্যাটো বা কেউ আমাদের বাড়িতে সার্ভ করে যাচ্ছে কিছু, সে কিন্তু ওই লোকেশন দেখেই আসছে, বা আমরা যে কোনো নতুন একটা জায়গায় গিয়ে সেই লোকেশন দেখেই সেই জায়গাটা খুঁজে বার করি। তো কত অ্যাকিউরেটলি এই এই ঘড়ির দরকার যে আমাদের অ্যাকিউরেটলি এই আমাদের নিজেদের পজিশন গুলোকে দেখার জন্য। বাট অফকোর্স কোনো পৃথিবীর কোনো জিনিসই এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল হতে পারে না, তার মধ্যে ইনঅ্যাকিউরেসি থাকবেই। ওকে, আনসার্টেনটি প্রিন্সিপাল বলে গেছে যে ইনঅ্যাকিউরেসি থাকতেই হবে, কোনো কিছু আইডিয়াল হতে পারে না। তো সেই ইনঅ্যাকিউরেসি কতটা থাকবে তার উপর ডিপেন্ড করবে যে আমরা এই কতটা, মানে এটা একটা সিঙ্গেল লাইন হবে না, এই সার্কেল গুলো একটা সিঙ্গেল লাইন হবে না, বা তার একটা উইডথ থাকবে। এই উইডথ গুলো ডিফাইন করবে যে আমি কত অ্যাকিউরেটলি আমার জায়গাটা লোকেশন মাপতে পারি। ওকে, তো জাস্ট একটা উদাহরণ দিচ্ছি যে ধরুন আমার মনে হয় হয়তো আমাদের মধ্যে অনেকেই প্লেনে চড়েছে আজকের দিনে, এটা খুব কমন ব্যাপার। তো যদি আমি জানি না আপনারা জানেন কিনা যে যখন একটা প্লেন ওড়ে বা যখন একটা প্লেন টাচ ডাউন করে তখন কিন্তু পাইলট প্লেনটাকে চালায়, বাট যখন প্লেনটা আকাশে থাকে তখন মোস্টলি এটা অটো পাইলট মোডে থাকে। তো কেন, কোশ্চেন হতে পারে যে কেন যখন টাচ ডাউন করছে বা আকাশ থেকে উড়ছে, যখন টেক অফ যখন করছে তখন কেন অটো পাইলট মোডে থাকে না? তার কারণ দেখুন, আমাদের যে জিপিএস সিস্টেম আছে তার টিপিক্যাল নেভিগেশন অ্যাকিউরেসি হচ্ছে 10 ন্যানোসেকেন্ড, অ্যাকচুয়ালি 10 ন্যানোসেকেন্ডের একটু বেশি। তো আমরা কি দেখলাম এইখানে যে 1 মিটার অ্যাকিউরেসির জন্য আমার 3 ন্যানোসেকেন্ডের টাইম অ্যাকিউরেসির দরকার। তারপরে 10 সেকেন্ড মানে অ্যাবাউট 3 মিটার বা তার থেকে বেশি পজিশন অ্যাকিউরেসি আমরা দেখতে পারি। ওকে, তো পজিশন অ্যাকিউরেসি আমাদের একটা টিপিক্যাল রানওয়ের উইথ কত হয়, মেবি 20 মিটার 25 মিটার। তো 3 মিটার অ্যাকচুয়ালি এটা 10 ন্যানোসেকেন্ডের বেশি হবে। 3-4 মিটার যদি আমার প্লেনটা একটু এদিক ওদিক হয় তাহলে বেসিক্যালি রানওয়ের বাইরে বেরিয়ে যাবে। ওকে, তো সেই জন্য সেটাকে তখন ম্যানুয়াল কন্ট্রোল করে সেটাকে অটো পাইলট মোডে চালালে হয় না, ম্যানুয়াল কন্ট্রোল করে এক্স্যাক্টলি এই যে ইন্ডিকেটর গুলো আছে সেই ইন্ডিকেটর দেখে নামাতে হয়। কারণ তার থেকে বেশি পজিশন টাইম অ্যাকিউরেসি বা পজিশন অ্যাকিউরেসি আমরা এখনো পর্যন্ত এই মুহূর্তে পাই না। ওয়ারাস যখন এটা আকাশে থাকে, আকাশে 3 মিটারের এদিক ওদিক হলে খুব একটা কিছু যায় আসে না। তো আশা করি আমি বোঝাতে পারলাম যে আমাদের রেগুলার লাইফে ইভেন ট্রান্সপোর্টেশন বা নেভিগেশন সবকিছুর জন্যই এই অ্যাকিউরেসি, টাইম অ্যাকিউরেসির কতটা প্রয়োজন। ওকে, নাও আমি আমার টকের অলমোস্ট শেষের পৌঁছে গেছি। তো এই যে ঘড়ি, অ্যাটমিক ঘড়ি ধরুন এই শুরু হয়েছিল আমি বললাম রাবি প্রথম, ইজ এ নোবেল লরিয়েট, ও 1944 এ নোবেল প্রাইজ পেয়েছিলেন এনএমআর এর জন্য। উনি প্রথম বলেছিলেন যে এই অ্যাটমকে অ্যাকচুয়ালি অসিলেটর হিসেবে ইউজ করে ভালো ঘড়ি তৈরি করা যায়। তারপরে অনেক কিছু হিস্ট্রি গেছে, আমি সেগুলো আর অত কিছু বলছি না। তো 1967 অব্দি আমাদের সেকেন্ডের বা সময়ের ডেফিনেশন ছিল বেসড অন রোটেশন অফ আর্থ। 1967 সেই ডেফিনেশনটা চেঞ্জ করা হয় উইথ রেসপেক্ট টু সিজিয়াম। অ্যাকচুয়ালি এটা একটু ভুল আছে, সিজিয়াম ফাউন্টেন ক্লক নয়, সিজিয়াম ক্লক। 1993 তে সিজিয়াম ফাউন্টেন ক্লক, এটা একটুখানি আমার স্লাইডে ভুল আছে। তারপরে আরো অনেকেই আমি যেমন অপটিক্যাল অ্যাটমিক ক্লক বানাচ্ছি, সেগুলো আমি আজকে আর বললাম না। সেইগুলোর আরো নতুন নতুন ঘড়ি বেরিয়েছে, এবং মোস্ট লাইকলি অ্যারাউন্ড 2030 তে আবার আর একটা রিডেফিনেশন হবে এই সময়ের, যেটা হবে বেসড অন অপটিক্যাল অ্যাটমিক ক্লক। এখন আমরা মাইক্রোওয়েভ, সিজিয়াম হচ্ছে মাইক্রোওয়েভ অ্যাটমিক ক্লক, উপর ডিপেন্ড করে চলে। ওকে, এবার দেখে নেওয়া যাক যে কতগুলো যে টেকনোলজি গুলো এই অ্যাটমিক ক্লকেতে ইউজ করা হয় সেগুলো কতগুলো নোবেল প্রাইজ পেয়েছে। টোটাল অ্যাকচুয়ালি 12টা নোবেল প্রাইজ দেওয়া হয়েছে।
স্টার্টিং ফ্রম রাবি প্রথম বলেছিল যে অ্যাটমকে ইউজ করে, মানে এনএমআর ইজ অ্যাকচুয়ালি ব্যাকবোন অফ দি অ্যাটমিক ক্লক ইন দি ইনিশিয়াল পিরিয়ড। তো সেই থেকেই রাবি বলেছিলেন যে অ্যাটমিক ঘড়ি বানানো যেতে পারে। তারপর তার স্টুডেন্ট নরম্যান রামসে, উনি একটা ইন্টারফেরোমেট্রিক টেকনিক ইউজ করেছিলেন, বানিয়েছিলেন। রামসে হচ্ছে অ্যাকচুয়ালি রাবি স্টুডেন্ট, যেটা আমাদের এখনো পর্যন্ত ঘড়ি বানাতে গেলে ইউজ করে, সেটাকে বলে রাবি ইন্টারফারেন্স, রাবি স্পেকট্রোস্কোপি বা রাবি ফ্রিঞ্জ। তারপরে এই যে ট্র্যাপিং, আয়ন ট্র্যাপিং টেকনিক তৈরি করেছিলেন ডেমল্ট অ্যান্ড পল ট্র্যাপ অ্যান্ড এটসেট্রা। তারপরে যে লেজার কুলিং টেকনিক ইউজ করেছিলেন, যেটাকে করে কিনা অ্যাটম গুলোকে কুল করা হয় এবং ট্র্যাপ করা হয়, সেটা হচ্ছে উইলিয়াম ফিলিপস, কোহেন তনুজি অ্যান্ড স্টিভ চু, তার জন্য লেজার কুলিং এর উপর নোবেল প্রাইজ পেয়েছিলেন। তারপরে এই থিওডোর হান্ট অ্যান্ড জন হল অ্যান্ড গ্লোবার, এরা নোবেল প্রাইজ পেয়েছিলেন অপটিক্যাল ফ্রিকোয়েন্সি কোম্ব বানানোর জন্য, যেটাও আবার অ্যাটমিক ক্লক ইউজ করা হয়। আর রিসেন্টলি, মানে অতটাও রিসেন্টলি নয়, 2012-এ ডেভ ওয়াইনল্যান্ড নোবেল প্রাইজ পেয়েছিলেন সর্ট অফ আয়ন ট্র্যাপকে ইউজ করে কোয়ান্টাম ইনফরমেশন গুলো নিয়ে আসার জন্য, যেটা দিয়ে কিনা আরো ভালো ঘড়ি তৈরি করা যায়। তো দেখুন যে ঘড়ি হচ্ছে এমন একটা জিনিস যেটাতে কিনা কত মানে উন্নতি হয়েছে। আমি দেখালাম একটা সর্ট অফ 700 বছরে এত উন্নতি হয়েছে এবং এতগুলো নোবেল প্রাইজ পেয়েছে, ডাইরেক্টলি ঘড়ি বানানোর জন্য নয়, বাট ঘড়িতে যে টেকনিক গুলো ইউজ হয় সেইগুলো বানানোর জন্য। তো সেটা এতই ইম্পর্টেন্ট ডেইলি লাইফে। মানে আমি তো নেভিগেশন একটা খালি উদাহরণ দিলাম, বাট ঘড়ি ইজ অ্যাকচুয়ালি নট এ ঘড়ি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা সেন্সার। সেই সেন্সারটা ইউজ করে আমরা অ্যাকচুয়ালি ডার্ক ম্যাটার, গ্র্যাভিটেশনাল ওয়েভ, এই সমস্ত পর্যন্ত ডিটেক্ট করতে পারি। এবং সেই জন্যই আরো দিনে 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 অ্যাকিউরেট ঘড়ি বানানোর জন্য পৃথিবী এগিয়ে যাচ্ছে। সেটা নট নেসেসারিলি ফর টাইম কিপিং, but using clock as a sensor to detect dark matter, which is probably the next big discovery entire physicists are waiting for in the world. তো আমি এই বলেই এখানেই শেষ করলাম আজকে। এবার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমি উত্তর দিতে পারবো। ডক্টর দে অত্যন্ত প্রাঞ্জলভাবে এই বিষয়টি আমাদের কাছে ব্যাখ্যা করেছেন। আমি নিশ্চিত যে বেশ কিছু প্রশ্ন তো ইতিমধ্যেই হয়েছে, আরো কিছু প্রশ্ন থাকবে, আপনারা আপনাদের প্রশ্ন বা মন্তব্য করতে পারেন। আমি একটা কথা বলছি, এটা ঠিক প্রশ্ন নয়, মানে অপটিক্যাল বলছি তো এই জন্য যে এখন মাইক্রোওয়েভ রেঞ্জে আছে ল্যামডাটা, ওটা অপটিক্যাল রেঞ্জে চলে আসবে উইথ দ্য ইনক্রিজ অফ ফ্রিকোয়েন্সিটা বাড়বে আর ওই ওয়েভলেংথটা ছোট হবে, সেই জন্য তো অপটিক্যাল বলছি। হ্যাঁ, ওই 400 ন্যানোমিটার থেকে 750 ন্যানোমিটার মধ্যে চলে আসবে। রাইট। হ্যাঁ, বাট দুটো টেকনিক কিন্তু কমপ্লিটলি আলাদা। আমি তো আর অত টেকনিকের মধ্যে আজকে গেলাম না, কারণ মাইক্রোওয়েভ থেকে অপটিক্যালে গেলে মানে এমন নয় যে খালি ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করলেই হবে, দুটো টেকনিকও কমপ্লিটলি আলাদা। না, একটা জিনিস আমরা বুঝতে পারি যে এইখানে ফিজিক্সের প্রিন্সিপালের কথা যেমন বলছি, মানে টেকনোলজিটা যারা হ্যান্ডেল করছেন তাদের একটা বিশাল রোল আছে। কারণ ভেরি অ্যাকিউরেট ডিটারমিনেশনের যে ধরনের ইনস্ট্রুমেন্ট ডেভেলপ করতে হয়, তার জন্য যে সাপোর্ট সিস্টেম লাগে, সেটা তো খুবই বড় ব্যাপার। আর সেকেন্ড জিনিস যেটা অ্যাকচুয়ালি অনেকেই হয়তো ইয়ে করতে পারে না, মানে অনেকে অ্যাপ্রিসিয়েট করতে পারে না, যেহেতু আমি বানাচ্ছি সেই জন্য আমি জানি যে এই জিনিস, এই মানে ঘড়ি একটা হচ্ছে খুব স্ট্র্যাটেজিক টেকনোলজি। হ্যাঁ, কারণ ধরুন একটা দেশের এই যে আপনি যতই না কিছু ওয়েপন বা এটসেট্রা কিনুন না কেন, ধরুন এয়ারক্রাফট বা সাবমেরিন, এরা কিন্তু চলে ঘড়ির ওপর বেস করে। আপনি মিসাইল পাঠাচ্ছেন বা আকাশে ইসরো যে স্যাটেলাইট পাঠাচ্ছে, সবকিছু ঘড়ির ওপর বেস করে চলে। এক্স্যাক্টলি, দিস ইজ নাথিং বাট নেভিগেশন সিস্টেম। তো সেই জন্য ঘড়ি হচ্ছে একটা স্ট্র্যাটেজিক ইনস্ট্রুমেন্ট, যেটা কোনো দেশ অন্য দেশকে দিয়ে দেবে না, আর দিলেও তারা এমন একটা ভার্সন দেবে যেটা খুব ওল্ড ভার্সন। তো সেই জন্য এটা যে কোনো অ্যাডভান্স কান্ট্রি বা যে সমস্ত কান্ট্রি অ্যাডভান্সমেন্টের দিকে যাচ্ছে তাদের নিজেদের বানাতে হয়। বানাতে হয় মানে টেকনোলজি গুলোকেও নিজেকে বানাতে হয়, এবং দ্যাট ইজ ভেরি চ্যালেঞ্জিং। তো সেইটা আমি আমার জীবনে অনেক সময়তেই দেখেছি যে অনেকে অ্যাপ্রিসিয়েট করতে পারে না, যে না ঘড়ি তো অনেক দেশেই আছে, তুমি আর বানাচ্ছ, আর নতুন কথা কি। বাট ব্যাপারটা হচ্ছে যে
ব্যাপারটা ঠিক ওই রকম নয়, মানে ব্যাপারটা আমি অন্য দেশে আছে বলে জাস্ট একটা রিসার্চ পেপার পড়েই যে সেটাকে সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলতে পারবো, ব্যাপারটা অতটা সোজা নয়। আমার মনে হয় আমি জানি আপনি খুবই ভালো বলেছেন, পুরো ব্যাপারটাই কভার করেছেন, তবু এখানে যদি আপনি একটু উল্লেখ করেন যে কি ধরনের কাজে কোন লেভেলে ওই আনসার্টেনিটি পর্যন্ত আমরা পেলে আমাদের ভালো হয়, সেটা হলে একটা এটা না, এই যে ঘড়িটা আপনি যেটা বলছেন, ধরুন আজকে আমরা বলতেই পারি যে হ্যাঁ যথেষ্ট অ্যাকুরেট ঘড়ি আছে, আপনি যেগুলো নেভিগেশনে কথা বললেন ইত্যাদি, এর একটা কম্পারেটিভ ব্যাপার থাকলে মন্দ হয় না। এই প্রশ্নের সঙ্গে মানে সম্পৃক্ত আমার মনে হচ্ছিল যে ইন্টারন্যাশনাল স্পোর্টস মিট, অলিম্পিক, এখানে যে টাইম কিপিং, সেখানে কি ঘড়ি ব্যবহার করা হয়, কি ঘড়ি ব্যবহার করা উচিত? না, আমার একটা কথা বলছি, অলিম্পিকে আমরা তো ডেসিমেলে পরে 3 প্লেস অব্দি ভীষণ ভীষণ রিলায়েবল অজস্র ঘড়ি আছে। এখন কোনো অসুবিধা, আমাদের হাতের ঘড়ি 100 সেকেন্ড দিচ্ছে, মানে মোবাইলে ঘড়ি। মানে ধরুন অলিম্পিকে যে ঘড়ি ব্যবহার করা সেখানে মিলি সেকেন্ডের বেশি অ্যাকিউরেসি আমার মনে হয় না দরকার। মিলি সেকেন্ড ঘড়ি আজকাল আপনি বেসিক্যালি মানে সর্ট অফ যে একটু ভালো কোয়ার্টজের যদি ক্লক হাত ঘড়ি কেনেন তারাই মোর দ্যান বেটার দ্যান মিলি সেকেন্ড অ্যাকিউরেসি। মোবাইলে ঘড়িতে দিচ্ছি, রাইট, মানে এখন ওই যে ওই ডিজিটাল ঘড়িগুলো যেগুলো বলে ওগুলোকে স্মার্ট ওয়াচ দে আর ভেরি অ্যাকিউরেট টু মিলি সেকেন্ড লেভেল। সো মিলি সেকেন্ড লেভেলে উই ডোন্ট স্পিক। নাও যেটা আপনি অ্যাকচুয়ালি আপনার এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ধরুন আমি আজকে নেভিগেশনের জন্য একটা উদাহরণ দিলাম। তো নেভিগেশন সিস্টেমে আমাদের কি রিয়েলি কোথাও 1 মিটারের বেশি অ্যাকিউরেসি দরকার আছে এই মুহূর্তে? মানে 1 মিটার মানে 3 ন্যানো সেকেন্ড। তো নেভিগেশনেও রিয়েলি ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি এখনো পর্যন্ত এমন কোনো রিয়েলি অ্যাপ্লিকেশন খুঁজে পাইনি যেখানে আমাদের 1 মিটারের থেকে বেটার অ্যাকিউরেসির দরকার আছে। হ্যাঁ, তো তাহলে আরো লোকে বেটার ক্লক বানাচ্ছে কেন? মানে অপটিক্যাল ক্লক যেখানে হয়তো মিলিমিটার লেভেলে অ্যাকিউরেসিতে পৌঁছে যায়, সেটা বানানোর, সেটাই আমি অ্যাকচুয়ালি লাস্টে বলতে চাইলাম, বাট আমি একটা ক্লিয়ার করে বলিনি যে এই ঘড়ি ইজ নট অনলি ডুইং টাইম কিপিং। ঘড়ি মানে যেটাকে আমরা ঘড়ি বলি যন্ত্রটাকে, সেটা অ্যাকচুয়ালি ঘড়ি নয়, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রিসিশন ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট। প্রিসিশন নয়, অ্যাকিউরেট ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট। ইটস নাথিং বাট দিস। তো আমরা অ্যাকিউরেট ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট করে তার একটা অ্যাপ্লিকেশন হচ্ছে ঘড়ি। এন্ড এইটা আপনি খুব ভালো এই প্রশ্নটা এই জন্য করেছেন কারণ সবাই ভাবে যন্ত্রটাকে আমরা ঘড়ি বলি অ্যাজ এ কলোকুয়াল ল্যাঙ্গুয়েজে, কিন্তু যন্ত্রটা অ্যাকচুয়ালি ঘড়ি নয়, যন্ত্রটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রিসিশন ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট। নাও এই প্রিসিশন ফ্রিকোয়েন্সি মেজারমেন্টকে দুটো স্টেট আছে, অ্যাটমিক স্টেট। এই স্টেট গুলো যদি কোনো ছোট জিনিসের দ্বারা পার্টার্বড হয় তাহলে আমার ফ্রিকোয়েন্সিটাও পার্টার্বড হবে। আমি সেটাকে খুব অ্যাকিউরেটলি মেপে কি জন্য পার্টার্বেশনটা হচ্ছে সেটাকে বার করতে পারবো। তো এই ছোট পার্টার্বেশন গুলো কি জন্য হতে পারে? উই আর নট টকিং অ্যাবাউট জিমান শিফট অর স্টার্ট শিফট, উই আর টকিং অ্যাবাউট মাচ মাচ স্মলার দ্যান দ্যাট। ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে ডার্ক ম্যাটার। So we basically want to use optical clock or better than optical clock to detect this kind of unknown things in the physics. যদি সেখানে ডার্ক ম্যাটার থাকে, লাইট ডার্ক ম্যাটার যেটাকে অ্যাক্সিয়াম বলা হয়, অ্যাক্সিয়াম এই এনার্জি স্টেটের সাথে কাপল হবে। কাপল হলে এই স্টেটটা একটু শিফট হবে, শিফট হলে আমার ফ্রিকোয়েন্সিটাও একটু শিফট হবে, মেজার ফ্রিকোয়েন্সিটা শিফট হলে আমি বলতে পারবো যে ওকে রিয়েলি ডার্ক ম্যাটার এক্সিস্ট করে কি করে না। আর আমাদের পৃথিবীতে এখন মানে ব্ল্যাক হোল আবিষ্কার হয়ে গেছে, গ্র্যাভিটেশনাল ওয়েভ আবিষ্কার হয়ে গেছে। নেক্সট দি বিগ ওপেন কোশ্চেন ইজ ডার্ক ম্যাটার। ক্যান উই ডিটেক্ট ডার্ক ম্যাটার? মানে সবাই আমরা জানি আমাদের অনলি 5% থিং ইউনিভার্সের মধ্যে যেটা ম্যাটার, যেটা আমরা দেখতে পাই, বাকি 95% ইজ ডার্ক ম্যাটার অ্যান্ড ডার্ক এনার্জি। বাট কেউ এখনো পর্যন্ত তার কোনো হদিস করতে পারেনি। উই ডোন্ট নো whether dark matter exists or not. If it does not exist, then we have to rethink of our entire physics things, what we so far consider. And if it exists, then we have to detect it. So dark matter is the next big open question in physics, and atomic clock, more accurate atomic clock, is one of the instrument which has a prospect to measure it. আচ্ছা, তার মানে 10⁻⁻18 আনসার্টেনিটি এলে ডার্ক ম্যাটার ডিটেক্ট করা যাবে? করা যায়নি, তার থেকেও বেটার ক্লকের দরকার। সেই জন্য এখন নিউক্লিয়ার ক্লক তৈরি করার চেষ্টা হচ্ছে, যেটা 10⁻21 বা 22 তে কাজ করবে, এবং দেখা যাক যে সেখানে ডার্ক ম্যাটার হয় কিনা।
10⁻18 ক্লক পৃথিবীতে অলরেডি এক্সিস্ট করে, বাট তাই দিয়েও ডার্ক ম্যাটার ডিটেক্ট করা যায়নি। বাট সেই ক্লক গুলো এই যে 10⁻18 বা 10⁻22 এইগুলোর আমাদের রেগুলার লাইক নেভিগেশন বা এই সিস্টেমে আমার মনে হয় না কোনো রকম অ্যাপ্লিকেশন আছে বলে। দিস আর অল ফর ফান্ডামেন্টাল সায়েন্স। না, সেই জন্যই আজকে আমাকে আমার বন্ধু ডক্টর চিন্ময় যেটা বললেন, অ্যাকচুয়ালি আমরা যদি দেখি স্পোর্টস এর ফিল্ডে যদি 100 মিটার স্প্রিন্ট মোটামুটি ভাবে ধরা যায় স্পিডটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এবার আমার যদি মিলি সেকেন্ডের অ্যাকিউরেসি থাকে তাহলে তারা 1 সেকেন্ডে তিনি 10 মিটার কাভার করেন, তাহলে 1 মিলি সেকেন্ডে কতটুকু কাভার করছেন, মানে ওই অ্যাকিউরেসিটা কত কম হবে, মানে টাচিং দ্য টেপ এন্ড আদার থিংস, তার সঙ্গে প্র্যাকটিক্যালি কিছু ডিফারেন্স থাকবে না। না, কোনো ডিফারেন্স ওইটা কোনো ওই অ্যাপ্লিকেশনের জন্য আপনার এত কোনো অ্যাপ্লিকেশন ইয়ে নেই। নমস্কার স্যার। হ্যাঁ। স্যার আমার একটা প্রশ্ন ছিল। স্যার বলছি যে এই ধরুন যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হয় সেগুলোর টেকনোলজি তো মোটামুটি জানি, ওই কোয়ার্জের পিজো ইলেকট্রিক ইফেক্ট যেটা বললেন, বাট এই যে অপটিক্যাল ক্লক বা নিউক্লিয়ার ক্লক এইগুলোর পিছনে মানে এইগুলোর ইনস্ট্রুমেন্টেশনের জন্য যে টেকনোলজিটা দরকার হয় এগুলো নিয়ে কাজ আমাদের এখানে কোনো ইনস্টিটিউশনে হয়, মানে আমাদের দেশে, মানে ধরুন ওই আমি ফিজিক্যাল ল্যাবরেটরি বা না, মানে আমিই করছি। স্যার আয়ুকাতে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি করছি, তারপরে এনপিএল এও হচ্ছে, প্লাস আরো অন্যান্য মানে বেসিক্যালি এই দুটো জায়গাতেই। মানে এর পিছনে যে টেকনোলজিটা এটা হ্যাঁ, নিয়ে তো হ্যাঁ, স্যার মানে আমরা খুব একটা আপনি হয়তো বলতে সময় পেলেন না। না, আমি তো টেকনোলজিক্যাল ডিটেলে যাইনি, কারণ ওটা কমপ্লিটলি অনেক লম্বা চওড়া টক হবে, আর সেটা মানে সেটা একটু অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট ছাড়া আমি জানি না বলাটা ঠিক হবে কিনা, বাট স্যার আমার সেখানেই স্যার, হ্যাঁ সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা অ্যাকচুয়ালি টেকনিক্যালি কাজ, এক্সপেরিমেন্টালি কাজ করছি। এবার স্যার মানে কোনো স্টুডেন্ট ধরুন যে এমএসসি করছে বা বিটেক করছে, সে পার্টিসিপেশন বা সেই জিনিসটা নিয়ে কাজ কিভাবে? মানে তুমি বলছো কেউ যদি কাজ করতে চায়? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, সেটার জন্য আমাদের আইউকাতে অনেক প্রোগ্রাম আছে। যেমন ধরো একটা প্রোগ্রাম হচ্ছে ভিএসপি, ভিজিটিং স্টুডেন্ট প্রোগ্রাম, যেটা 1 বছরের জন্য ওপেন থাকে। স্টুডেন্ট ক্যান কাম ফর 45 days এনি টাইম উইদিন দিস 1 year পিরিয়ড। এই যেমন এই বছরের ভিএসপির অ্যাডভার্টাইজমেন্ট নেক্সট 15-20 দিনের মধ্যেই যাবে। তো সেখানে আমরা প্রজেক্ট অ্যাডভার্টাইজ করি, সেখানে কেউ অ্যাপ্লাই করে তার স্টুডেন্টের যখন ছুটি থাকবে সে 45 days এর জন্য আসতে পারে এট এ টাইম। আইউকা তার জন্য থাকা খাওয়া এটসেট্রা সমস্ত কিছু এটসেট্রা করে। তাছাড়া কেউ যদি তার কারোর এমএসসি থিসিস করতে চায় তাহলে আমার সাথে সে কন্ট্যাক্ট করতে পারে। এমএসসি বা এমটেক যাই হোক না কেন কন্ট্যাক্ট করতে পারে। যদি আমরা দুজনেই এগ্রি করি যে হ্যাঁ থিসিসটা করা সম্ভব তাহলে সে আসতে পারে। বাট সেক্ষেত্রে যেটা সমস্যা হয় বাইরের স্টুডেন্টদের জন্য, আমরা এখানে আইউকাতে থাকার জায়গা প্রোভাইড করতে পারি না বা কোনো অ্যাসিস্ট্যান্সিপও দিতে পারি না। সে যদি স্টুডেন্ট নিজের থেকে জোগাড় করতে সেটা পারে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। এবং আমার কাছে প্রতি বছর এরকম অনেক স্টুডেন্ট আসে, বাট আনফরচুনেটলি আইউকা সেটাতে কোনো সাপোর্ট করতে পারে না। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক ঠিক আছে, ধন্যবাদ স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল। স্যার এই যে সিজিএম ক্লকটা বললেন, আর ওই যে অপটিক্যাল ক্লক ওটাও কি সিজিএম না, অপটিক্যাল ক্লক হয় না, নাকি না, ওটা অন্য কোনো অ্যাটম ইউজ করা হয়? অপটিক্যাল ক্লকে অন্য অ্যাটম ইউজ করা হয়, অ্যাটম বা আয়ন ইউজ করা হয়, এবং তার জন্য বেশ কিছু অ্যাটম বা আয়ন আছে। যেমন আমরা ইট্রিবিয়াম আয়ন নিয়ে কাজ করছি, কেউ স্ট্রনসিয়াম অ্যাটম নিয়ে কাজ করে, কেউ ক্যালসিয়াম আয়ন নিয়ে কাজ করে। দেয়ার আর ফিউ পসিবিলিটিস। আচ্ছা, আরেকটা প্রশ্ন স্যার, ওই আপনি যে স্লাইডটা দেখাচ্ছিলেন যেখানে আপনি ওই কিভাবে সিজিএম অ্যাটমটার প্রথমে ওই স্টার্ন-গার্লাক এক্সপেরিমেন্টের সাহায্যে ওই দুবার ওটা স্প্লিটিং করা হলো, এবার করে তারপরে ওই মাইক্রোওয়েভ সিগন্যালটা তো দিলেন, দিয়ে আপনি বাইরে থেকে একটা সিগন্যাল দিলেন ওই গিগাহার্টজে, দিয়ে ওটাকে আলাদা করলেন আরেকবার, আলাদা করার পর কতগুলো অ্যাটমস এলো ডিটেক্টরে সেটা মেজার করলেন,
তারপরে মানে কিভাবে অ্যাকচুয়ালি আমি জানতে চাইছি যে কিভাবে অ্যাকচুয়ালি ওই পালসটাকে মাপা হচ্ছে আর কি, মানে হ্যাঁ, তো তার জন্য প্রথমে আগে একটুখানি এই স্লাইডটা বোঝা যাক। হ্যাঁ, আমি যে মাইক্রোওয়েভটা দিচ্ছি সেই মাইক্রোওয়েভটার ফ্রিকোয়েন্সিটা আমি স্ক্যান করতে পারি, মানে ফ্রিকোয়েন্সিটা একটা ফ্রিকোয়েন্সি থেকে আরেকটা ফ্রিকোয়েন্সিতে ধীরে 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 চেঞ্জ করতে পারি, রাইট? এটা বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এইটা যদি করি তাহলে আমি যখন তারপরে এবার আমি এই স্লাইডটায় যাই, যে এইটা যদি আমি করতে থাকি তাহলে একটা সময় আমার ডিটেক্টরে আমি সিগন্যালটা ম্যাক্সিমাম দেখবো, যখন আমার ফ্রিকোয়েন্সিটা মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সিটা এই এনার্জি যে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স তার সাথে এক্স্যাক্টলি ম্যাচ করবে, তখন আই উইল হ্যাভ দি ম্যাক্সিমাম প্রবাবিলিটি টু ট্রান্সফার দি অ্যাটম ফ্রম ওয়ান স্টেট টু দি আদার, রাইট? এটা বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ হুম রাইট, তাহলে হ্যাঁ আমার ডিটেক্টরের সিগন্যালটার ইন্টেন্সিটি প্রোফাইলটা একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে ম্যাক্সিমাইজ হবে। সেই ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে এই ফ্রিকোয়েন্সিটা 9.1926177। তো তখন আমি এই ফ্রিকোয়েন্সিটাকে মাপলাম and then I know that this many oscillations is 1 second. এটার ইনভার্স, বেসিক্যালি ইটস ইনভার্স অফ দ্যাট ইজ 1 second with some 2 pi. আচ্ছা একটা কথা মানে বলছি, মানে ডিটেক্টরে যখন আমি ম্যাক্সিমাম ওই পার্টিকুলার হ্যাঁ হ্যাঁ আমি স্যার বলুন, আপনার একটুখানি কথা। ক্লিয়ার করে নিচ্ছি, মানে ডিটেক্টরে যখন আমি ম্যাক্সিমাম নাম্বার অফ ওই পার্টিকুলার স্টেটের অ্যাটমটা পাবো, তখন আমি বুঝতে পারবো যে আমার ওই ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করে গেছে স্টেটের Right. সাথে। Right. Excitation probability is Right, maximum sir. when your frequency, হ্যাঁ, রাইট, সেটাই। আচ্ছা একটা কথা বলছি, মানে এই যে আমরা হার্জ বলছি কথাটা, হার্জ ইটসেলফ কন্টেইনস সেকেন্ড পার সেকেন্ড। আমাদের হার্জ বললে একটা মানে এটা আমি দেখছি অনেক সময় ছাত্রদের মনে হয় যে এখানে তো সেকেন্ড আপনি বলে ফেললেন, আপনি সেকেন্ড মাপতে যাচ্ছেন, এটা কি হার্জ বলা উচিত না পিরিয়ডস অফ রেডিয়েশন বলা উচিত? সো মেনি পিরিয়ডস অফ রেডিয়েশন বলা উচিত? Actually, correctly speaking, it's so many periods of radiation is the right thing probably. কারণ হার্জ বললেই আপনি তার মানে সেকেন্ড অলরেডি জানেন। চলে আসছে, আমি তো সেকেন্ড মাপতেই যাচ্ছি। Right. Periods. So that's why this is actually this many periods of এখানে কোথায় গেল, এখানে আমি যখন ডেফিনেশন দিলাম এখানে দেখুন আমি দেখুন লিখেছি অসিলেশন। হ্যাঁ আমি দেখেছি। আমি জানি আরো অনেক প্রশ্ন বা আলোচনা থাকবে, কিন্তু সব ভালো জিনিসই তো শেষ করতে হয়। তো আমরা আজকের আলোচনাটা এখানেই শেষ করব, তবে তার আগে আমি আমাদের সম্পাদিকা সিঞ্জিনী দাশগুপ্তকে অনুরোধ করব ধন্যবাদ জ্ঞাপনের জন্য। আমি প্রথমেই প্রফেসর দেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করবার জন্য, এবং উনি এত সুন্দরভাবে সাবলীল এবং প্রাঞ্জল ভাষায় আমাদেরকে সময়ের পরিমাপ এবং সেটা মাপবার যে তাত্ত্বিক এবং প্রযুক্তিগত বিবর্তনটা কিভাবে হয়েছে সেটা বোঝালেন। মানে আমরা সবাই অত্যন্ত উপকৃত হয়েছি, এবং বোঝাই যাচ্ছে যেহেতু এত প্রশ্ন আসছে যে সবাই মানে কতটা ভালো লেগেছে তাদের, এবং আরো তাদের মনে অনেক প্রশ্ন রয়েছে। আশা করছি পরে কখনো আবার আপনার কাছে শুনতে পারবো। এবং যারা আজকে আমাদের সঙ্গে ছিলেন যে শ্রোতাদের, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই তাদের সময়টা দেওয়ার জন্য। এবং পরিশেষে আমাদের IAPT RC15 এর সমস্ত সদস্যদেরকে ধন্যবাদ জানাই যে আমরা একটা ওয়েবিনার অর্গানাইজ করার সহযোগিতা করার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ। এবং অবশ্যই প্রফেসর সিকে ঘোষকেও ধন্যবাদ আজকে সেশনটা কন্ডাক্ট করবার জন্য। অনুষ্ঠান এখানেই শেষ করছি। শুভরাত্রি। 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 শুভরাত্রি।